উন্নয়নের জন্য একটি সম্ভাবনাময় সেক্টর আনছে। রাজ্যের তথা জাতীয় স্তরে আইটিআইটি শিল্প এবং আইটি পার্ক স্থাপনের জন্য রাজ্যে একটি অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে ত্রিপুরা সরকার কাজ করছে। রাজ্য সরকার রাজ্যে সামগ্রিকভাবে আইটিএস ইকোসিস্টেম তৈরি করার কথা ভাবছে। এতে তথ্য প্রযুক্তি খাতে আরো বিনিয়োগে আকৃষ্ট হবে, যা রাজ্যের বিপুল সংখ্যক স্নাতকদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। সামগ্রিক উন্নয়নের মূল চালক হিসেবে আইটি সম্ভাবনাকে স্বীকার করে ত্রিপুরা সরকার প্রত্যয়ন আইটি ভবন তৈরি করেছে এবং এই ভবনের 3 তলায় একটি সফটওয়্যার টেকনোলজি পার্ক এসটিপি স্থাপন করেছে। রাজ্য সরকার আইটি শিল্প গঠন করার লক্ষ্যে ত্রিপুরা আইটিআইটিএস পলিসি 2022 ত্রিপুরা আইটিআইটিএস পলিসি নিউ জেনারেশন ইনোভেশন নেটওয়ার্ক স্কিম ডাটা সেন্টার পলিসি 2021 প্রবর্তন করেছে। উপরোক্ত একটি ইচুবাগান মার্কেট কমপ্লেক্স অনুমতি আইটি এবং এসটিপি ইন্ডানোগ্রেড 220টি ইনকিউবেশন সিট এবং 8202 বর্গ ফুট ফাঁকা জায়গায় নিম্নলিখিত কোম্পানিগুলোতে প্রবেশ করেছে। যেমন কোন বেসিক ফান্ড সার্ভিস প্রাইভেট লিমিটেড, কারণ সেই জন্য প্রিন্সেস ট্রেডিং প্রাইভেট লিমিটেড এর জন্য কাজ করছে। টাটা ইনকিউবেশন সেন্টার 40 জন কাজ করছে। সিএম হেল্পলাইন 14 জন কাজ করছে এবং সিএম টেকনোলজি প্রাইভেট লিমিটেড বলে 3 জন কাজ করছে। সুপারজি প্রাইভেট লিমিটেড 1 জন কাজ করছে। এখানে মোট টোটাল প্লাগিং কাস্টক 167 জন এখানে সিএম হেল্পলাইন 14 জন কাজ করছে এবং সিএম টেকনোলজি প্রাইভেট লিমিটেড বলে 3 জন কাজ করছে। সুপারজি প্রাইভেট লিমিটেড 1 জন কাজ করছে। এখানে মোট টোটাল প্লাগিং কাস্টক 127 জন এখানে। এদের যদি বলি কোম্পানিগুলো কিভাবে জায়গা দেওয়া হয়েছে, সিএমটি কোম্পানিকে 1092 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। টপিং সলিউশন প্রাইভেট লিমিটেডকে 1338 স্কোয়ার ফিট জায়গা দেওয়া হয়েছে। এক্সলিয়ার টেকনোলজিস প্রাইভেট লিমিটেডকে 1092 স্কোয়ার ফিট জায়গা দিয়েছে। টোটাল এই রফ স্পেস অকুপাইড হচ্ছে এটার মধ্যে 3522 যেটা প্রদত্ত জনের মধ্যে। এছাড়াও সমাজকরণ বিভাগকে 19টি প্লাগ অ্যান্ড প্লে আসন বরাদ্দ করা হয়েছে। আপাতত এই এইভাবে সরকার সে কাজ করছে। সাপ্লিমেন্টারি তো মাননীয় মন্ত্রী যে তথ্য দিলেন, ঠিক আছে, উদ্যোগ নেওয়া হয়েছে, এটা ভালো। আমি যেটা বলতে চাইছি স্যার, যে আইটি এবং আইটি এনেবল সার্ভিসেস তার মাধ্যমে যে আমাদের দেশের বেশ কিছু শহরে ঠিক সেরকম আমাদের রাজ্যে হবে আমি এখনই বলছি না, কিন্তু এরকম যে ফ্যাসিলিটি ডেভেলপ করার পর যে সংখ্যার কথা বলা হলো, এটা অপটিমাম। মাননীয় মন্ত্রী বলেছেন ত্রিপুরা পুলিশ, সিএম হেল্পলাইন, ওটা তো জাস্ট কিছু তারা ইয়ে করছে, এটা তো ইন্ডাস্ট্রি না। আমি যেটা বলতে চাইছি মাননীয় মন্ত্রীর কাছে, যে আমাদের দেশে কতগুলি আইটি জায়ান্ট যেমন ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিস, উইপ্রো, ওয়ার্ল্ড ওয়াইড তারা সার্ভিস প্রোভাইড করে থাকে এবং আমাদের রাজ্যের বহু ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, আরো বহু জায়গাতে তারা কাজ করে। নিশ্চয়ই সেখানে ফেসিলিটি বেশি তারা করবে। তো এটাকে আরো এক্সপান্ড করার জন্য সেখানে প্রয়োজনে যে টিসিএস, উইপ্রো, ইনফোসিস এদের সাথেও কোলাবোরেট করে আমাদের এখানে এরকম ইন্ডাস্ট্রি করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে কিনা, তাহলে অ্যাট্রাকশন বাড়বে এবং আমাদের ছেলে মেয়েরা যারা ইনফোসিসে, উইপ্রোতে এবং আরো অনেক আইটি ফার্মে যারা কাজ করে তারা আমাদের এখন আসতে পারবেন
অনেক ছেলে মেয়েকে অনেক কাজ দিতে পারেন। আমি কথাটাই বলছি যে মাননীয় মন্ত্রী প্রধান সরকার এই উদ্যোগ গ্রহণ করবে কিনা। এখানে আমাদের মাননীয় সদস্য আমরাও চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য যেটা বলেছেন, এটা কিন্তু আমাদের সরকার অলরেডি এই আলোচনা এবং এই ব্যবস্থা করা চলছে। বিভিন্ন কোম্পানির সঙ্গে আমরা যোগ করার আলোচনা করা শুরু করেছি, যাতে এখানে আমাদের রাজ্যে এরকম কোনো আইটি হবে যেখানে আমাদের রাজ্যের অনেক আইটি সেক্টরে যারা ছেলেরা বাইরে কাজ করে, এটা আমাদের নজরে আছে। আমরাও চাইছি যে যেহেতু রাজ্যের মধ্যে এই আইটিকে ডেভেলপমেন্ট করার জন্য সমস্ত ব্যবস্থা নিয়েছে, ডিজিটাল ইন্ডিয়া, খুশি হবেন সুধামূর্তি মহোদয়ের মতো যিনি আজকে রাজ্য সফরে মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর কথা বলেছেন। তো এগুলোর মধ্যে এটা ধরিয়ে জানুন যে আমাদের চেষ্টাটা ওই স্তরে আছে, যেতে আমরা রাজ্যের ছেলেদের ভবিষ্যৎকে নিয়ে রাজ্য এই সেক্টরকে কয়েকটা সংস্থা এসছে তাদের ব্যক্তিগতভাবে আমাদের সময়তে এই যোগাযোগগুলো হয়েছে। তখন যারা এসছে এবং পরবর্তী সময়তে যারা এসছে এরকম কয়েকটা সংস্থা এরা আবার চলে গেছে। তো আমি কথা বলছি কেন চলে গেছে, তারা কমপ্লেন করছে যে সাবমেরিন ক্যারেক্ট যার মাধ্যমে আমরা স্যার ঠিক আছে প্রমুক্তি এসেছেন সরকার উদ্যোগ নিয়েছেন মুম্বাই আবারও। আমি যেটা আরেকটা জাস্ট ক্লারিফিকেশন চাইছি, এখানে 2017-18 কয়েকটা সংস্থা এসছে, আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে, কারণ আমাদের সময়তে এই যোগাযোগগুলো হয়েছে। তখন যারা এসছে এবং পরবর্তী সময়তে যারা এসছে এরকম কয়েকটা সংস্থা এরা আবার চলে গেছে নাই, এবং গোটা পূর্বাঞ্চলের জন্য এটা একটা মানে ইম্পর্টেন্ট একটা জায়গা আমাদের জন্য। কিন্তু বলছে যে সংশ্লিষ্ট যারা মন্ত্রক ভারত সরকারেরই এই আইটি ডিপার্টমেন্ট তাদের সাথে কথা বলতে হবে, এটা দেখবেন। মানে স্পিকার সাহেব, মানে সদস্য যেটা বলেছেন এই মুহূর্তে এটা আমার কাছে সঠিক তথ্য নেই, তো যেহেতু এটা উত্থাপন করেছে সভাতে, এটা অবশ্যই খোঁজ নিয়ে। পাশাপাশি এটাই বলি যে সরকার এটাকে যতটা সম্ভব অন্যান্য বড় বড় স্টেটের সঙ্গে মিলিয়ে সেখানে আমরা আরো বেশি উদ্যোগ নেওয়ার চেষ্টা আমরা করছি, এবং এটুকু বলতে পারি, এবং বাকিটা আমরা অবশ্যই ভালো নিই। জাস্ট যেহেতু এটা আইটির ব্যাপার, আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ওয়ান কোয়েশ্চেন। আমরা সবাই জানি ভারতবর্ষের ছাত্রছাত্রীরা, ট্যালেন্টেড ইয়াং গাইজ, বয়েজ এন্ড গার্লস, ওরা বিদেশে গিয়ে চাকরি করে কিন্তু এই দেশের অর্থনীতির মধ্যে একটা বিশেষ যোগদান দিয়েছে, এবং কোথায় কোথায় আইটি হাব গুলো হয়েছে। ফার্স্ট স্টার্টেড ইন চেন্নাই, কিন্তু সেখানে সরকারের পলিসি কোনো না কোনো ব্যর্থতার কারণে পিপল স্টার্টেড শিফটিং টু ব্যাঙ্গালোর, এবং ব্যাঙ্গালোরটা একসময় সারা ভারতবর্ষের লোক সেখানে যেত কাজ করার জন্য। নাও দি হোল ওয়ার্ল্ড ইজ কামিং ইন ব্যাঙ্গালোর। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী একটা সিটি হায়দ্রাবাদে আইটির একটা বিপ্লব হয়েছে, এবং হায়দ্রাবাদকে সাইবরাবাদ বলা হয়েছে, সাইবার সিটি। নাও দি পয়েন্ট ইজ, মাননীয় মন্ত্রী মহোদয় যে উদ্যোগগুলির কথা বলছেন, আই রিয়েলি ওয়েলকাম ইট। তবে একটা জিনিস জানার আছে, ওই সমস্ত এলাকায় ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদে এই যে বিপ্লবটা হলো, ইউ উইল সি ছোট ছোট কোম্পানিগুলো, সেখানকার ছেলেমেয়েরা যারা স্টার্ট আপ কোম্পানি করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। তো আমাদের রাজ্যের
অনেক ছেলে মেয়ে, ইভেন সাম অফ মাই ক্লাসমেটস যারা একসঙ্গে আমি ইঞ্জিনিয়ারিং করেছি, দে হ্যাভ দেয়ার কোম্পানিজ ইন ইউএস, জাপান, অস্ট্রিয়া, বিভিন্ন দেশে এরা কোম্পানির মালিক হয়ে বসে আছে এই রাজ্যের থেকে। আমার মনে হয় আমাদের রাজ্যের যারা ছোট ছোট আইটি কোম্পানির যারা মালিক, তাদেরকে এই রাজ্যে ব্যবসা করার জন্য বা এই হাবের মধ্যে এসে অংশগ্রহণ করার জন্য বিশেষ সুবিধা সরকার দেবে কিনা এটা আমি জানতে চাই। অধ্যক্ষ মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের অর্থ আমাদের সেটা যে শুরু হয়েছে এই আইটি সেক্টরকে কিভাবে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে এসে নিজেদের কাজে লাগানোর সঙ্গে কর্মসংস্থান বড় জিনিস, যেটা এবং রাজ্য এই হাব তৈরি করার জন্য আমরা বলছি বিভিন্নভাবে শুরু হয়েছে। এটা এখানে থেমে নেই, আসেনি ঠিক, কিন্তু আসার জন্য সমস্ত ব্যবস্থা করছে। এর মধ্যে আমাদের ডাইরেক্টর আইটি আপনার পার্টিসিপেট করেছে, যেখানে মুম্বাইতে গিয়ে রোড শো সংযুক্ত হয়েছে, বড় যেখানে যারা ছিল তাদের সঙ্গে আলোচনা চলছে। হায়দ্রাবাদ আপনার ওইখানেও আমাদের আলোচনার মধ্যে চলছে, কোনো এভাবে কোনো সংস্থা আসে কিনা, সরকার কিভাবে তাকে সাহায্য করবে, এই সমস্ত কিছু চলছে। আপনি যেটা বলেছেন ঠিক, যে আমাদের অনেক ছেলে মেয়ে যারা আজকে বাইরে যাচ্ছে, আর আমাদের যখন এই ব্যবস্থাপনার জন্য আমরা করতে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা আমার রাজ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে তো অবশ্যই এটা আমরা আরো বেশি পালিশ করতে পারবো। লক্ষ্য এক, যে রাজ্যের টোটাল এই সেক্টরে যাতে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যে কাজ করতে পারে। এটার জন্য সরকারের কোথাও পিছিয়ে নেই, বিভিন্নভাবে ডাইরেক্টরদের বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন বড় বড় কোম্পানি যেখানে আলোচনার ক্ষেত্রে হচ্ছে, সেখানে তারা গিয়ে সেখানে যুক্ত হচ্ছে, সেখানে আলাপ আলোচনার মধ্যে আছে, অভ্যেস হচ্ছে। আশা করি এটা খুব সহজ একটা করবো। আমি এগুলো বলেছি যে ওনার মতো এক যিনি ব্যক্তিত্ব সেক্টরের সুধামূর্তি মহোদয়া, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলে গেছেন, সেটাও একটা ধরুন যে একটা কোথাও আমরা ওই জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি। আশ্বস্ত করে যেটা আমরা পিছিয়ে নিয়ে আমরা করব। মাননীয় সদস্য শ্রী রামু দাস মহোদয়। মাননীয় স্পিকার মোদী স্যার, আমার এদিকে কোশ্চেন নাম্বার 5 অনারেবল স্পিকার স্যার, মাননীয় সদস্য রামু দাস যে প্রশ্ন এনেছেন, প্রশ্ন 1, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষিকরণীতে যে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছিল বেকারদের স্বাবলম্বী করার জন্য, বর্তমানে সেটা কি অবস্থায় আছে? 1 নং প্রশ্নের উত্তর, প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত ঋষি কলোনিতে গত 11 নভেম্বর 2013 সালে লেদার টেকনোলজি স্থাপন করা হয়েছে, কিন্তু ট্রেনিং নিতে ইচ্ছুক প্রার্থীর অভাবে এই কেন্দ্রটি বর্তমানে বন্ধ আছে। কেন্দ্রটি পুনরায় চালু করার জন্য প্রয়াস জারি আছে। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম স্লাম এরিয়া হচ্ছে প্রতাপগড় ঋষি কলোনি। এই ঋষি কলোনির মধ্যে প্রায় 500 থেকে 550 পরিবার আছে এবং জনসংখ্যা প্রায় 2000-এর কাছাকাছি, শুধু একটা স্লাম এরিয়ার মধ্যে। তাদের মধ্যে ম্যাক্সিমাম এই চামড়াজাত কাজের সঙ্গে জড়িত। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নীল সরকার এই শ্রেণীর মানুষের স্বাবলম্বী করে তোলার জন্য সাপ্লিমেন্টারি বলছে স্যার, তাদেরকে তোলার জন্য স্যার এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল। এই লেদার টেকনোলজি স্থাপন করেছিল স্যার তাদেরকে স্বাবলম্বী করার জন্য। এবং এই যখন এই লেদার টেকনোলজি স্থাপন হয়েছিল, আমরা লক্ষ্য করতে পেরেছি লজিস্টিকের লোক দিয়ে তাদেরকে হাতে কলমে তাদেরকে মানে অর্থ উপার্জন কর্তা সামনের দিকে এগিয়ে দিয়েছিল। এবং আমরা দেখেছি এখান থেকে যেসব দ্রব্যাদি উৎপাদন হতো সেটা বাজারজাত হতো, কিন্তু আজকে স্যার আমরা লক্ষ্য করতে পেরেছি এই 2023 সালের মধ্যে আজকে সেটা বন্ধ হয়ে গেছে স্যার। তো এই বিষয়ে মাননীয় মন্ত্রীর ভদ্রতা আছে কিনা? মাননীয় স্পিকার স্যার,
মাননীয় সদস্য সাপ্লিমেন্টারিতে যেটা বলেছেন, রাজ্য সরকার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে প্রতাপগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত প্রতাপগড় ঋষি কলোনিতে গত 2013-14 অর্থবর্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর দ্বারা যে লেবার ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে তাতে মোট ব্যয় হয়েছে 4,57,391 টাকা। অর্থাৎ ফ্যাক্টরি যেটা বলা হচ্ছে এটা খুব বেশি বড় না, ছোট একটা এখানে ইনস্টিটিউশন করে তোলা হয়েছে। তো বর্তমানে সেটা বন্ধ আছে। বন্ধ থাকার মূল কারণ হচ্ছে সেখানে যে যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট বা যারা ট্রেনিং নেবে সেই সমস্ত ট্রেনার্স আমরা খুঁজে পাই না। তারপরে আমাদের দপ্তরের পক্ষ থেকে এই কেন্দ্রটিকে চালু করার জন্য জেনারেশন ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি এবং তারা এই সমস্ত কাজ করে। তো সেই সোসাইটিকে আমরা চিঠি দিয়ে বলেছি যে আপনারা সেখানে ট্রেনিং করুন এবং আমরা মানে ফ্রি কস্টে তাদেরকে সেই ট্রেনিং সেন্টার দিতে চাইছি। কিন্তু তারা অনেকদিন ট্রাই করার পরে তারা বলেছে যে তারা মানে সেখানে নাকি ট্রেনিং নেওয়ার মতো ক্যান্ডিডেট পায় না। তারপরে আমরা আবার স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের দপ্তরের স্কিল ডেভেলপমেন্টকে কাজে লাগিয়ে ট্রেনিং যাতে দেওয়া হয় তার জন্য আমরা তাদেরকে চিঠিও দিয়েছি দপ্তরের পক্ষ থেকে। আমরা 2023 জানুয়ারি মাসে তাদেরকে আমরা চিঠি দিয়েছি। তো চিঠি দেওয়ার পরবর্তী সময়েও দেখা গেছে যে তারা অ্যাকসেপ্ট করেছে যে আমরা ট্রেনিং করাবো। 3 মাস অতিক্রম করার পরে তারা আমাদেরকে অর্থাৎ গত মাসের 6 তারিখে আমাদেরকে 9 তারিখে জুন মাসের চিঠি আরেকটা দিয়েছে যে তারা প্রেয়ার ফর এক্সটেনশন অফ এক্সিস্টিং ট্রেনিং সেন্টার ডিউরেশন, তারা আরো 3 মাস আমাদের কাছ থেকে অতিরিক্ত টাইম চেয়েছে। তো বিষয়টা এখন আমাদের দপ্তরের পক্ষ থেকে সম্পূর্ণরূপে প্রয়াস আছে। আমি আপনাকে অনুরোধ করবো, যেহেতু আপনি ওই পার্টিকুলার এলাকার বিধায়ক, যদি আপনার নজরে থাকে যে এখানে আরো মানে লোক আছে বা যারা চর্ম কাজ করতে চায় বা ট্রেনিং নিতে চায়, আমরা ট্রেনিং দিতে প্রস্তুত, তাদেরকে সব রকমের সহযোগিতা করতে প্রস্তুত। আমি পার্টিকুলারলি আপনাকে রিকোয়েস্ট করবো, যদি আপনার কাছে সেরকম ক্যান্ডিডেট থাকে, লোক থাকে যারা কাজ করতে চায়, সেটাকে কেন্দ্র করে ব্যবসা করতে চায়, সরকারি হতে চায়, আমার দপ্তর সম্পূর্ণরূপে সক্রিয় আছে এবং আমি নিজেও চেষ্টা করবো যাতে তাদেরকে সহযোগিতা করা যায় এবং তাদের কাজের সুযোগ করে দেওয়া যায়। কেমন? থ্যাংক ইউ। মাননীয় সদস্য শ্রী বিবেক সেনা মহোদয়। মাননীয় স্পিকার স্টার্ট কোয়েশ্চন 1-3। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডভোকেট স্টার্ট কোয়েশ্চন নাম্বার 1-3। কৈলাস শহরের প্রাচীনতম বিমানবন্দরটি পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের মঞ্জুরি দিয়েছিল কিনা? উত্তর: কৈলাস শহরের প্রাচীন বিমানবন্দরটিকে পুনর্নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দিয়েছিল। দিয়ে থাকলে জমি অধিগ্রহণের জন্য কোনো পরিকল্পনা দপ্তরের আছে কিনা? ভারত সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য কিছু কিছু মেরামতির কাজ বিগত দিনে করেছেন এবং পুরানো রানওয়েটিকে সম্প্রসারণের জন্য আলাদা কিছু জমি অধিগ্রহণের বিষয়টি বর্তমানে আলোচনার পর্যায়ে রয়েছে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, কবে নাগাদ অধিগ্রহণের কাজ হবে জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা 1989 সাল পর্যন্ত অপারেশনে ছিল। তারপর একটা বিশেষ কারণে, অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। তো পরবর্তী সময়ে আমাদের সরকার গঠিত হওয়ার পর এবং বিগত সরকারের আগে থেকেও এটাকে যাতে পুনরায় আবার চালু করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের চেষ্টা করা হয়েছে এবং বিশেষ করে 18 সালে আমাদের সরকার গঠন করার পর তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দপ্তরের তরফ থেকে এই প্রয়াস আমরা গ্রহণ করেছি। তো প্রস্তাব দুটো রয়েছে। একটা হচ্ছে এক্সিস্টিং যে এয়ারপোর্টটা সেটাকে রিনোভেশন করে নতুন করে জমি অধিগ্রহণ করে আবার পুনরায় চালু করা। আর আরেকটা প্রস্তাব হচ্ছে হীরাছড়া যে একটা জায়গা রয়েছে, সেই হীরাছড়া এলাকাতে যে টি এস্টেট রয়েছে সেখানে একটা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করা। তো গ্রিনফিল্ড এয়ারপোর্ট যদি তৈরি করতে হয়, ভারত সরকার সিভিল এভিয়েশন মন্ত্রক থেকে একটা ডিপিআর বানানো হয় এবং সেই ডিপিআর তৈরি করে আমাদের রাজ্য সরকারের কাছে পাঠানো হয় ট্রান্সপোর্ট দপ্তরের কাছে অ্যাপ্রুভালের জন্য এবং আমরা সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছি। টোটাল কস্ট হচ্ছে 2040 কোটি টাকা। আর নতুন যে আমাদের এক্সিস্টিং যে বিমানবন্দরটা পুরনোটা, তার সাউদার্ন পার্টে নদী রয়েছে, মনো নদী, আর নর্দার্ন পার্টে হ্যাবিটেশন রয়েছে এবং এখানে
ইনফ্রাস্ট্রাকচারও রয়েছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে। তো যদি আমাদের এক্সিস্টিংটাতে এয়ারপোর্ট তৈরি করতে হয়, তবে নর্দার্ন পার্ট বা সাউদার্ন পার্টে আমাদের জমি একোয়ার করতে হবে বা অধিগ্রহণ করতে হবে। তো নদীর দিকে না গিয়ে নর্দার্ন পার্টে, যেখানে হ্যাবিটেশন এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, প্রায় 75 একর জমি সেখানে অধিগ্রহণের প্রস্তাব পাঠানো হয়েছে এবং 350 কোটি টাকা যার এস্টিমেটেড ভ্যালু। ডিএম 15 কোটিকে বলা হয়েছে দপ্তরের তরফ থেকে, যাতে একটা প্রস্তাব বা কনসেপ্ট নোট ডিপিআর আকারে সেখানে তৈরি করা হয়। এখন আমরা আশা করছি যে আইদার দ্য এক্সিস্টিং এয়ারপোর্ট, যেটা আমাদের চালু ছিল আগে, বা নতুন গ্রিনফিল্ড এয়ারপোর্ট, দুটোর মধ্যে একটা আমরা চালু করতে পারবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা। মাননীয় স্পিকার, আরেকটা সাপ্লিমেন্টারি, যে পুরাতন এয়ারপোর্টে যে 75 একর জমির প্রয়োজন, একসময় বামফ্রন্টের সময় চিফ মিনিস্টারও দিয়েছিলেন এবং আমিও তখন সহযোগিতা করেছি, এবং মানুষ সব রেডি আছে, বাড়িঘর ছাড়তে রাজি আছে এয়ারপোর্টটা চালু করার জন্য। এবং 2 নম্বর হলো যে চা বাগানে দেখা হয়েছে একটা বিতর্কিত বিষয়, চা বাগানে করলে পরে চা বাগানের শ্রমিকরা যাবে কোথায়। নাম্বার 2, একদম বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গা, এবং আমার কাছে যা খবর আছে যে এয়ারপোর্ট অথরিটি পুরাতনের মধ্যেই তারা মতামত দিয়েছিল। আমি অনুরোধ করব মাননীয় মন্ত্রী মহোদয়কে যে পুরানা এয়ারপোর্টে করা হোক, এবং বামফ্রন্ট সরকারের সময় কেন হয়নি, কথা ছিল যে ল্যান্ড ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, এয়ারপোর্ট করে দিবে কেন্দ্র সরকার। তখন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী পয়সা খরচ করতে রাজি হয়। এরকম তথ্য আপনার কাছে আছে কি? স্যার, আমি একসাথে স্যার, এই যে কৈলাস শহরের এটাকে আবার রিওপেন করার জন্য বা ফাংশনাল করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে, বা গ্রিনফিল্ড এই এয়ারপোর্ট করার জন্য চেষ্টা হচ্ছে। আমার মনে হয় যে শুধু এয়ারপোর্ট তৈরি করলে হবে না, যে এরকম ছোট এয়ারপোর্ট হতে হলে ছোট এয়ারক্রাফট চলবে। ভারত সরকার একটা স্কিম চালু করেছে, উড়ান স্কিম। আমি যদি ভুল না করে থাকি, বিগত সরকারের সময়তে পত্রতে দেখেছি, এরকম উড়ান স্কিমে এই কৈলাস শহরে কোনো একটা পার্টি ইন্টারেস্টেড হয়েছে। যদি সেরকম হয়, তখনই যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তারা ইনভেস্ট করবে, না তো করবে না। তো এরকম হয়েছিল কিনা এই তথ্যটা। আরেকটা হলো, মাননীয় মন্ত্রী ডাইনামিক মিনিস্টার উত্তর দিতে পারবেন আশা করি। কদিন আগে এই দেখেছি মাননীয় মন্ত্রী বলেছেন জুন মাসেই ইয়ের সাথে চিটাগাংয়ের সাথে আমাদের হবে। আমরা খুব খুশি ছিলাম যে না, চিটাগাং যাবো। আসলে জুন তো চলে গেল, কবে আসবে? এই দুটো যদি একসাথে বলে দেন। সাপ্লিমেন্টারি বলুন, শেষ করি। আসলে 4 দিনে একটা প্রশ্নও পাইনি, সেজন্য বলছি মাঝখানে। বেলুনিয়া মানে আপনি প্রশ্ন যদি আমের পাবেন সব কিছু পাইনি, তো একটা কোশ্চেনও পাইনি। বেলুনিয়া এরকম একটা জিনিস আছে, মাইছড়া কৈলাসহরের প্রশ্নটা এসছে স্যার। আমি অনুরোধ করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে, এটা অনেক পুরাতন, ওই জায়গাটাতে একটা এয়ারপোর্ট খোলা যায় কিনা তার জন্য একটা প্রস্তাব আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে সেখানে মধ্যে রাখছি। প্রশ্ন করতে পারবো, আজকে তো একটা প্রশ্ন ছিল। অনুরোধ স্পিকার স্যার, আমাদের সম্মানিত সদস্য বিরজিৎ বাবু এবং সম্মানিত জিতেন্দ্র চৌধুরী যেটা বলেছেন, আমি আগে জিতেন্দ্র বাবুরটা জবাব দিচ্ছি। দুটো বিষয়, উড়ান স্কিমের কথা উনি বলেছেন, রিজিওনাল কানেক্টিভিটি স্কিম, আরসিএস স্কিম। এই স্কিমে আপনার টেন্ডার হয়েছিল এবং সেই টেন্ডারে অ্যালায়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার নামে দুটো প্রাইভেট সংস্থা সেখানে ইন্টারেস্ট দেখিয়েছে। কৈলাসহর থেকে কলকাতা, আবার কৈলাসহর থেকে আগরতলা, আবার কৈলাসহর, এই দুটো রুটে বিমান চালনা করার জন্য। তো আপনি নিশ্চয়ই জানেন যে কৈলাসহর এয়ারপোর্টের বর্তমান অবস্থা এমন নয় যে সেখানে বড় এয়ারপোর্ট বা এয়ারক্রাফট ল্যান্ড করতে পারবে। তাই 17 সিটার এবং 19 সিটারে সেখানে অ্যালায়েন্স এয়ার এবং স্পিরিট এয়ার তারা টেন্ডারে পার্টিসিপেট করেছে এবং মোটামুটি তারা আগ্রহ প্রকাশ করেছে। নাম্বার 2, আপনার যেটা প্রশ্ন যে আমাদের আগরতলা এবং চিটাগাং
সঙ্গে যে সিদ্ধান্ত হয়েছিল ক্যাবিনেটে সে ইন্টারন্যাশনাল ফ্লাইট পরিষেবা সেটা ম্যাচিউর স্টেজে রয়েছে এবং গ্যাপ ফান্ড হিসেবে আমরা 15 কোটি টাকা সেখানে প্রদান করেছি আমাদের স্পাইসজেটকে। স্পাইসজেটকে সেই 15 কোটি টাকা প্রদান করব, এর মধ্যে 3,75,00,000 টাকা অলরেডি পেইড। টোটাল বাকি টাকাটা আমরা আরো দেবো। টেন্ডারে তারা পেয়েছে, তারা আগ্রহ প্রকাশ করেছে। তো আপনি জানেন যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে গেলে বা পরিষেবা চালু হতে গেলে ইমিগ্রেশনের বিভিন্ন সমস্যা থাকে, সেই জিনিসটা চলছে, আমরা কথা চলছে, খুব ম্যাচিউর স্টেজে রয়েছে। এনি পয়েন্ট অফ টাইম চিটাগাং এবং আগরতলার মধ্যে সেই পরিষেবা আমরা চালু করতে পারবো। মাননীয় সদস্য দিলীপ বাবু যেটা বলেছেন সেটা আমরাও আন্তরিক যে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীও নিশ্চয়ই কোনো আলোচনা করতে চাইবেন কিছু। উনি ব্যক্তিগতভাবে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন, চিঠি লিখেছেন, মিটিং করেছেন দিল্লিতে গিয়ে, এবং সিভিল এভিয়েশন মিনিস্টার আগ্রহ প্রকাশ করেছেন। এবং তারপরেই আমাদের যে RCS স্কিম উড়ান যে প্রকল্পটা আমি বললাম সেটাকে ত্বরান্বিত করা হয়। তো আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের সেটা হবে। আর দীপঙ্কর বাবু যেটা বললেন পুরান জায়গাতে, দীপঙ্কর বাবু যেটা বললেন সে বিষয়ে আমাদের কোনো প্রস্তাব আসেনি। আপনি একটা প্রস্তাব আমাকে দিন, কারণ তার আগেও একটা প্রস্তাব ছিল আপনার রেল দপ্তরকে কেন্দ্র করে। আমি আপনার চিঠিকে এনক্লোজ করে দিল্লিতে রেল মন্ত্রীকে পাঠিয়েছি। তা আপনি একটা প্রস্তাব দিন স্থানীয় বিধায়ক হিসেবে, নিশ্চয়ই আমরা রাজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেটা প্রেরণ করব। ধন্যবাদ। মোট কথা, ধলাই, ঊনকোটি, উত্তর ত্রিপুরা বিস্তীর্ণ এলাকা, কাছাড় সংলগ্ন পাথারকান্দি এলাকা সহ যদি কৈলাসহর এয়ারপোর্টটা চালু হয়, দ্রুত চেষ্টা করুন, নাগরিকদের সুবিধা হবে। এবং মানে কাছাড় সহ মাননীয় সদস্য শ্রী মনোজকান্তি দেব মহোদয়। Mr. Speaker, sir, admitted start question 370. মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নম্বর 37। কমলপুর মহকুমার অন্তর্গত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় সরকারের নিকট কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা? উত্তর, হ্যাঁ। কমলপুর মহকুমার অন্তর্গত পরিত্যক্ত বিমানবন্দরটিকে চালু করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের নিকট ইতিমধ্যে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। Supplementary, sir. আমি দেখলাম এই কমলপুর বিমানবন্দর, কৈলাসহর কমলপুর খোয়াই বিমানবন্দর এগুলি চালু ছিল একটা সময়, আমরা তখন ছোট ছিলাম। তো পরবর্তী সময় বিমানবন্দরগুলি বন্ধ হয়ে যায়। এটা কৈলাসহরের ক্ষেত্রে যে সমস্যাটা, কমলপুরের ক্ষেত্রে সেম সমস্যা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কমলপুর বিমানবন্দরটিকে দুবার সংস্কার করেছেন, বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, কালার করেছেন। তো মাননীয় মন্ত্রী নিকট আমার আবেদন থাকবে যে কমলপুর বিমানবন্দরটিও যাতে গুরুত্ব বিবেচনা করে পুনরায় চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য মনোজকান্তি দেবকে আমি আশ্বস্ত করতে চাইব যে সিমিলার ওয়েতে কৈলাসহর বিমানবন্দরের জন্য যেমন আমাদের একটা প্রয়াস জারি রয়েছে, কমলপুর বিমানবন্দরের জন্য প্রয়াস জারি রয়েছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রী দুজনেই সেই প্রয়াস নিয়েছেন এবং ইনিশিয়ালি আলোচনা চলছিল যে এটাকে হেলিপোর্ট করা হবে না হেলিপ্যাড তৈরি করা হবে। পরবর্তী সময়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে বলেছে যে 51:49 রেশিওতে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কাজ করবে। আরেকবার আলোচনা এসছে যে PPP মডেলে কিছু করা যায় কিনা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে। তারপর কেন্দ্রীয় সরকারের একটা প্রতিনিধি রাজ্য সরকারের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ডাইরেক্টর মিলে সেখানে ভিজিটও আমাদের করানো হয়েছে। তো এখন আলোচনার পর্যায়ে রয়েছে। আমরা আশা করব যে আগামী দিনে পজিটিভ একটা কিছু কমলপুর বিমানবন্দরকে নিয়ে আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি স্যার, একটা আমরা কমলপুর কৈলাসহর খোয়াই আমরা কিন্তু রেল পরিষেবা থেকে বঞ্চিত। তো বিমান পরিষেবাটা চালু হলে আমরা একটা দুঃখ দূর হবে। আমরা খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারের সঙ্গে সেই বিষয়গুলো টেক আপ করব। যথার্থ রেল সম্বন্ধে কথা হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার এই যে মাতাবাড়ি সম্পর্কে তার কথা বলা হয়েছে। আমার একটা
অনুরোধ থাকবে আমাদের প্রতি মাননীয় ফেডারেল হাউস যে উদয়পুর যে স্টেশনটা আছে এটা ত্রিপুরেশ্বরী নামে, যেমন কামাখ্যার সঙ্গে কামাখ্যা স্টেশন, এটা করার চিন্তা ভাবনা করলে ভালো। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ঠিক আছে, সেপারেট প্রশ্ন, সেপারেট কোশ্চেন, ওকে। আপনাদের সব ক্যান্সেল করে ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যুব এনেছেন শ্রী মনোজকান্তি দেব মহোদয় ও শ্রী শৈলেন্দ্রচন্দ্রনাথ মহোদয়। Question, let's start question number 34. Speaker sir, admitted start question number 34. প্রশ্ন, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজনগর বিধানসভা অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে কিনা? উত্তর হ্যাঁ, কমলপুর বাগাইছড়ি এলাকা এবং যুবরাজনগর বিধানসভা অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। প্রশ্ন 2, থাকলে কবে নাগাদ আনা হয় বলে আশা করা যায়? উত্তর 2023 ইংরেজি সনের ডিসেম্বরের মধ্যেই যুবরাজনগর বিধানসভার অন্তর্গত বৈঠানবাড়ি এলাকাকে মোবাইল নেটওয়ার্ক আওতায় আনার পরিকল্পনা দপ্তরের আছে। বিএসএন ধলাই ত্রিপুরার কমলপুর মহকুমা বিলাসছড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা বাগাইছড়ি এলাকায় মোবাইল সিগন্যাল কভারেজ সমীক্ষা করেছে। বিএসএনএল বিওপি 4G কভারেজ প্রকল্পে 119 বিএন বিএসএফ এর অধীনে বাগাইছড়ি বিওপি এবং 105 বিএন বিএসএফ এর অধীনে বিলাসছড়া বিওপিরও সমীক্ষা করেছে। উপরোক্ত সমীক্ষার পর বিএসএনএল প্রস্তাব করেছে যে বাগাইছড়ি বিওপি এবং বিলাসছড়া বিওপিতে 4G টাওয়ার স্থাপন করলে বাগাইছড়ি এলাকার যে অঞ্চলগুলি এখন মোবাইল নেটওয়ার্ক নেই সেই অঞ্চলগুলিও মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসবে। বিওপি কভারেজের জন্য একটি পৃথক প্রকল্প নেওয়া হবে, যা 2023 সালের ডিসেম্বরে 4G স্যাচুরেশন প্রকল্পের রূপান্তর করে শুরু হবে আশা করা হচ্ছে। বর্তমানে বিএসএন পরিকল্পনা করেছে যে 4G কভারেজ প্রকল্পে বিলাসছড়া গ্রামকে কভার করার জন্য একটি টাওয়ার দক্ষিণ বিলাসছড়া বিওপিতে স্থাপন করবে। Supplementary, sir. Sir, আগে প্রশ্ন করতে কমলপুরের বাগাইছড়ি কমলপুর শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমি যখন বিগত 5 বছর মন্ত্রী ছিলাম সেই সময় অনেকবার লেখালেখি করেছি। জিও, এয়ারটেল, বিএসএনএল প্রত্যেকটা দপ্তরে আমরা চিঠি দিয়েছি। তৎকালীন মিনিস্টারের সাথে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু সেখানে টাওয়ার বসাতে আমরা আজকে অব্দি ব্যর্থ হয়েছি। তো প্রতিনিয়ত এখন তো জানেন সবাই স্মার্টফোন ইউজ করে, প্রত্যন্ত অঞ্চলেও করে। তো তারা সেই নেটওয়ার্ক থেকে বঞ্চিত থাকার ফলে প্রতিনিয়ত এসে আমাদেরকে সেখানে টাওয়ার বসানোর জন্য প্রচন্ড প্রেশার সৃষ্টি করে এই এলাকার জন্য। তাই অবস্থার গুরুত্ব বিবেচনা করে অতি সত্বর বাগাইছড়িতে একটা মোবাইল টাওয়ার বসানোর উদ্যোগ সরকার গ্রহণ করবে বলে আশা প্রকাশ করছি এবং মাননীয় মন্ত্রী এই উদ্যোগ গ্রহণ করেছেন, তার জন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, বৈঠানবাড়ি ধর্মনগর শহরের থেকে অ্যারাউন্ড 12 কিলোমিটার হবে। সেটা জনজাতি অধ্যুষিত এরিয়া এবং বাংলাদেশ বর্ডারের একদম পাশে। ওই এরিয়ার প্রত্যেকটা ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করছে এবং মোবাইল নেটওয়ার্ক না থাকার ফলে তারা যে অনলাইনের সুবিধা দীর্ঘদিন থেকে সেটার বেনিফিট নিতে পারছে না। মাননীয় মন্ত্রী যেহেতু কমিটমেন্ট করেছেন 31 ডিসেম্বরের মধ্যে সেটা কমপ্লিট হবে, তো এই আশা করব এই টাইম দিয়ে সেই কাজটা কমপ্লিট হবে। থ্যাংক ইউ। বলুন। আমি আগে উল্লেখ করেছিলাম তীর্থমুখ এবং মন্দিরা। তীর্থমুখ একটা তীর্থস্থান, রাজ্যের মধ্যে সারা পবিত্র স্থান। সেই জায়গাতে
তীর্থমূল এলাকাতে এখনো মোবাইলের নেটওয়ার্ক বা মোবাইল টাওয়ার বসানো হয়নি। আমার অনুরোধ থাকবে মাননীয় মন্ত্রীর কাছে, তীর্থমূল যেটা এখনো মোবাইল টাওয়ার হয়নি, মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হয়নি, সেটাকে যেটা দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। স্পিকার মহোদয়, অ্যাকচুয়ালি সারা রাজ্যে নেটওয়ার্ক কানেক্টেড অলরেডি ডিএম অফিস, এসডিএম অফিস, বিডিও অফিস টোটাল আমরা এই কানেক্টেড হয়ে গেছি। এছাড়াও রাজ্যের সমস্ত জিপি এবং ভিসিগুলোকে কানেকশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার জন্য এবং ভারত সরকারের মাধ্যমে বিএসএনএলকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে যারা বলছেন যে বিভিন্ন জায়গাতে বলেছেন নর্থ ত্রিপুরা চিরাচুরি বেশি বলছে, এগুলি তো সমস্ত অলরেডি সার্ভে হয়ে গেছে, কাজ শুরু হবে, তবে সেখানে বিএসএনএল সেই কাজটাকে একটু বিলম্ব হচ্ছে। আমাদের বিশ্বাস এখানে হলে সারা রাজ্যেরই সমস্ত জিপি এবং ডিসি সব এরিয়াতে এই একসাথে কানেক্টেড করার জন্য পরিকল্পনা আইটি দপ্তর সরকার থেকে। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Admitted, start question 46. মাননীয় অধ্যক্ষ মহোদয়, start question number 46 raised by honorable opposition leader Sri Onimesh Deborah. Question number 1, বর্তমানে রাজ্যে বালু খনন করার কোনো নিয়মাবলী আছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, বর্তমানে রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল 2014 নিয়মাবলী প্রচলিত আছে। 2 নম্বর হচ্ছে যদি থাকে তবে নিয়মাবলী কি কি? রাজ্যে বালু খনন করার জন্য ত্রিপুরা মাইনর মিনারেল কনসেশন রুল, যেটাকে শর্ট ফর্মে TMMCR 2014, এবং এই নিয়মাবলী হচ্ছে এক নম্বর হচ্ছে সরকারের পূর্ব অনুমোদন ব্যতীত ভারতীয় নাগরিক নন এমন ব্যক্তিকে খনির ইজারা পারমিট দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে কেন্দ্রীয় সরকারের পূর্ব অনুমতি ছাড়া রাজ্য সরকার কর্তৃক সরকারের ব্যবহারের জন্য সংরক্ষিত বনভূমি, সংরক্ষিত এলাকা, সংরক্ষিত বন, প্রস্তাবিত সংরক্ষিত বন এবং শ্রেণী পারমিট দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে আবেদনকারীকে ব্যবসার উদ্দেশ্যে বালি খনির পরিকল্পনা অনুমোদনের জন্য তাদের প্রয়োজনীয় নথিপত্র যেমন পরিচয়পত্র, প্রস্তাবিত স্টক প্লটের লিজ চুক্তি, যদি লিজ দেওয়া হয়, পর্চা ও মানচিত্র, স্থানীয় গ্রাম সভা, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থার নো অবজেকশন সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে নো অবজেকশন সার্টিফিকেট, নন এনকাম্বারসেন্স সার্টিফিকেট সহ ত্রিপুরা বন বিভাগের কাছে স্যান্ড মাইনিং প্ল্যান আকারে আবেদন করতে হয়। 4 নম্বর হচ্ছে বন বিভাগের অনুমোদনের পরে আবেদনকারীকে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি এবং স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র নিতে হবে। লাস্ট হচ্ছে স্টেট লেভেল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অথরিটি বা স্টেট লেভেল এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি থেকে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার পরে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলা বন কর্মকর্তাদের সাথে চুক্তি করতে হবে এবং সংশ্লিষ্ট রেঞ্জ অফিসারদের সাথে নিবন্ধনের পাশাপাশি ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ বোর্ড থেকে পরিচালনার জন্য যে সম্মতি অর্থাৎ কনসেন্ট টু অপারেট নিতে হবে। এই হচ্ছে নিয়ম, এগুলো থাকতেই হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি অ্যালাউড। Supplementary, sir. Thank you, Honorable Chief Minister. মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরগুলো শুনে মনে হচ্ছে TMMCR এটা একদম শক্তপুক্ত বিধি। Why I brought this question? যে এই যে আইনগুলো হওয়ার পর আগে সবাই বিক্রি করতে পারত। ইফ আই হ্যাভ স্মল এরিয়া, আমার জায়গায় যদি বালু থাকে, আই ক্যান সেল ইট। এই
TNMCR হওয়ার পর নাও বালু বিক্রি করতে পারবে শুধু এক শ্রেণীর মানুষ, যারা লাইসেন্স নেবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে আনার জন্য আমি বলছি, যারা এই স্যান্ড মাইনিং লাইসেন্স নেবে তাদের প্রজেক্ট তৈরি করে লাইসেন্সের জন্য আবেদন করতে হয়, and minimum 50,000 to 1 lakh রুপিস দিয়ে এই লাইসেন্সটা নিতে হয় খরচ করে। যারা ছোটখাটো স্যান্ড বিক্রেতা, বালু বিক্রেতা, তারা আগে কি নিয়ম ছিল, পার কিউবিক মিটার সেকেন্ড সেল সেন্ড, 2 ট্রাক যদি বিক্রি করতে পারত তো সাধারণ মানুষের আয় হতো 1600 রুপিস, ইফ ইউ জাস্ট ক্যালকুলেট দি মার্কেট ভ্যালু। তারা বঞ্চিত হয়ে গেছে। এখন যেমন সারা খোয়াই মহকুমার মধ্যে খোয়াইয়ের পূর্ব পারে I know for sure only 2 persons are allowed to sell sand এই আইনের ফলে। তাতে কি হচ্ছে, নাম্বার 1 হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের রেভিনিউ ডিক্রিজ হচ্ছে। আগে অনেকেই বিক্রি করতে পারত, জেনারেল পারমিট নিয়ে বিক্রি করত, ফরেস্ট ডিপার্টমেন্টের একটা আয় হতো, দ্যাট হ্যাজ ডিক্রিজ। নাম্বার 2 হচ্ছে যে সরকারের যে কাজগুলো হচ্ছে, বালু না থাকলে কনস্ট্রাকশনের ওয়ার্ক হবে কি করে? তো ওই কাজগুলো একজন লোক যেহেতু সাপ্লাই দিচ্ছে, নাও বালু নেই বলে এই কাজগুলো ধীর গতিতে চলছে। 3 নম্বর পয়েন্ট সাপ্লাই দিচ্ছে। নাও মাই কোয়েশ্চেন, অলসো মাই আপিল টু দি অনারেবল চিফ মিনিস্টার, যার জন্য পূর্বতন প্রথায় যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে এক্সেমশনের অনুরোধ আপনি পাঠাবেন কিনা। এবং এই কারণ স্যান্ড মাফিয়ার কাছে একজন IFS অফিসার এখানে এই ধরনের স্যান্ড মাফিয়া নিয়ে যে IFS অফিসারদের খুন করবে, যাতে করে সবাই বালু বিক্রি করতে পারে, সরকারের কাজ দ্রুত গতিতে চলে, তার সাথে একটা এক্সামশন আমাদের রাজ্যের জন্য নেওয়া হবে কি। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় অনিমেষ দেববর্মা মহোদয় যে বিষয়টা বললেন, আমি জানি না আইনগতভাবে সেটা দিল্লির থেকে আমাদের অ্যাক্টিস্ট পলিসির অন্তর্গত, কীভাবে আলাদাভাবে দেখবেন কিনা, নিশ্চয়ই যদি আইন পারমিট করে দেখব। কিন্তু একটা কথা খুব খোলাখুলি বলা প্রয়োজন, এই বালি নিয়ে কিন্তু এখানে অনেক সমস্যা। আপনি বালু মাফিয়া বলেছেন, এখানেও কিন্তু আছে, কিন্তু ওই রকম উত্তরপ্রদেশের মতো মাফিয়া হয়তো না, মোটা সোটা রোগা পাতলা আছে এখানে, কিন্তু মাফিয়া তো মাফিয়াই হয়। এবং এই ধরনের মাফিয়াদের প্রতিও আমাদের নজর আছে, যে একটু রাখতে হবে। আবার অন্যায়ভাবে বালি উত্তোলন, সেটাও কোনো অবস্থায় বরদাস্ত করা হবে। আপনি 600 কোটি টাকার যে ঘাটতি আমাদের বাজেটে বলছিলাম না, আমরা বলছিলাম এইগুলোর দিকে আমরা নজর দেব, যাতে ঘাটতি মেটানো যায়। আইনের জায়গায় থাকবে, আইন না থাকলে তো অসুবিধে, কিন্তু যাতে সবাই কাজ পায়, কাজ করতে পারে, কিন্তু আইন মেনে চলতে হবে, সেই দিকেও আমাদের নজর আছে। সাপ্লিমেন্টারি স্যার, সঠিকভাবে বলবেন? না না, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বললাম যে এক্সামশনের জন্য লেট সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড, হ্যাঁ এক্সামশনের জন্য ওইখানে পাঠানো, দ্যাটস ইট। বলুন দীপঙ্কর বাবু। মুখ্যমন্ত্রী খুব সঠিকভাবেই কথাটা বলেছেন বালু মাফিয়ার প্রশ্ন। আমি সেই দিকটাতে আলোচনা করছি না। আমার প্রশ্ন হচ্ছে, বালির জন্য কনস্ট্রাকশন ওয়ার্ক বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে। রেট এক একজনের কাছ থেকে এক এক রকমভাবে বিভিন্নভাবে রেট নিচ্ছে। রেটটা নিয়ন্ত্রণের জন্য বা সরকারিভাবে তা ঘোষণার জন্য এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা আমি বিষয়টা জানতে চাই।
বর্তমানের রেট আমি জেনে বিষয়টা আমি বলতে পারবো। আমরা নিশ্চয়ই এটাও রেগুলেট করা প্রয়োজন এবং এই বিষয়টা নিশ্চয়ই আমরা দেখব। ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছে তাদের সাথে কথা বলবো। মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তী মহোদয়। স্যার মিটেড স্টার্ট করছে 5-8 5-8 মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 5-8। প্রশ্ন: মোহনবু গার্ডি ব্লক এলাকার দক্ষিণ তৈবান্দাল ভিলেজ চণ্ডীছড়া জলাশয়কে ভিত্তি করে যে পর্যটন কেন্দ্র আছে, এটার উন্নয়নের জন্য সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? উত্তর: মোহনবুগ আরডি ব্লক এলাকার অন্তর্গত তৈবান্দাল ভিলেজ অবস্থিত চণ্ডীছড়া জলাশয়কে ভিত্তি করে পর্যটন কেন্দ্র গড়ে তোলার আপাতত পর্যটন দপ্তরের কোনো পরিকল্পনা নেই। যদি থাকে তাহলে কি ধরনের পরিকল্পনা আছে এবং তা কবে নাগাদ বাস্তবায়িত হবে? উত্তর: প্রথম প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এটা প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি এই চণ্ডীছড়া যে পর্যটনের জায়গাটা, এটা 4টা এডিসি ভিলেজকে সারাউন্ড করে আছে এবং এটার থেকে 17 কিলোমিটার হলো কৃষ্ণা, 20 কিলোমিটার হলো নির্মল, এর মাঝামাঝি জায়গা আছে। বাঁধটা সব তৈরি হয়ে গেছিল, এখানে পর্যটকরা যায়, চালু না হলেও যায়, সেখানে আগেই তৈরি হয়েছিল, তখন থেকেই যায়। ডেভেলপমেন্ট করা এটা করলে পরে কৃষ্ণা থেকে আপনার নীলমহল পর্যন্ত এই যে লাইন, এই লাইনের ঠিক মাঝখানে পড়ে এটা করলে পরে দুইটা, একটা হলো ওখানে কৃষ্ণাতে কাছাকাছি যেতে পারে, আর এদিকে আমাদের এই যে ভিলেজ এলাকাটা, এটা অনেক বেশি ডেভেলপ হতে পারে। কাজেই আপনার পরিকল্পনা না থাকলেও এটা মাননীয় অধ্যক্ষ মহোদয় আগামী কিছুদিনের মধ্যে এই ধরনের পরিকল্পনা নিয়ে যাবে হবে কিনা, কারণ এই সেক্টরটাতে তো সবচেয়ে বেশি গুরুত্ব সরকার দিচ্ছে, বলছে যে সবচেয়ে বেশি গুরুত্ব আছে, কাজেই এই জায়গাতে ডেভেলপ হবে কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি মাননীয় সদস্য শ্রী শ্যামল চক্রবর্তীকে আশ্বস্ত করতে চাইব যে আপনি সঠিকভাবে বলেছেন যে ট্যুরিজম সেক্টরকে অগ্রাধিকার দেওয়া, এমফেসিস দেওয়া, এটা আমাদের সরকারের প্রায়োরিটি এবং তার জন্য কেন্দ্রীয় সরকার স্বদেশ দর্শন স্কিম যেমন আমাদের চালু করে অর্থ দিচ্ছে, রাজ্য সরকার এবার মতো বাজেটে দেখবেন ট্যুরিজমের জন্য অর্থ সেখানে আমাদের অ্যালোকেশন রেখেছে। আজ সকালেই আমার ডাইরেক্টর ট্যুরিজমের সঙ্গে কথা হচ্ছিল এবং আপনি যে প্রস্তাবটা এনেছেন আপনার চণ্ডীছড়া ভিলেজ কমিটিকে কেন্দ্র করে, ডাইরেক্টর ট্যুরিজমও আমাকে এই কথা বলেছেন যে এটা মনোরম একটা জায়গা, যদি ভবিষ্যতে কিছু করা যায় তবে সেটা পর্যটকদের জন্য সুবিধা হবে এবং সেখানকার পর্যটন ব্যবস্থাকে আমরা তুলে ধরতে পারব। তো আমি অ্যাসেম্বলি সেশনের পরে খুব শীঘ্রই আধিকারিকদেরকে পাঠাবো টু টেক দ্য স্টক এবং পরবর্তী সময়ে এসে আমরা স্টেট প্ল্যানে হোক, কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে হোক, কিভাবে সেটার উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা নিশ্চিত হব। ধন্যবাদ। পরবর্তী পর্যটনের বিষয়ে আমার সিমনা কনস্টিটুয়েন্সিতে একটিও পর্যটন ক্ষেত্র নেই, যেটা পরিষ্কার। সুতরাং এখানে পর্যটন গড়ে ওঠার জন্য খুবই একটা সুন্দর জায়গা, সেখানে জলের কোনো অভাব নেই। সুবল সিং তুই সিংতা বলে একটা জায়গা আছে, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টরা কিছুটা পর্যটনের মতো করে দিয়েছে, ওইখানে মানুষ পিকনিক করতে যায়। সেটাকে যদি আমরা পর্যটন রূপে গড়ে তুলতে পারি তাহলে আমার কোয়ায় এবং এই সদর এই মাঝখানে এটা পড়ে খুবই সুন্দর হবে। ওটাকে নিয়ে পর্যটন মন্ত্রী কোনো উদ্যোগ গ্রহণ করবে কি না এটা জানতে চাই। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্য বিশ্বকেতু দেববর্মা মহাশয় যেটা বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন আমাদের এবারকার বাজেটে দুর্গাবাড়ি চা বাগানে 15 কোটি টাকা সেখানে টি মিউজিয়াম করার জন্য একটা প্রস্তাব রাখা হয়েছে। তার বাইরে দপ্তরের আধিকারিকের সঙ্গে আমার কথা হয়েছে, মোহনপুর সিমনার যে বিস্তীর্ণ এলাকা তাতে যে টি এস্টেটগুলো রয়েছে সেখানে লঘাট তৈরি করার মাধ্যমে আগামী দিনে পর্যটন ব্যবস্থাকে কিভাবে ঠেলে সাজানো যায়, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে ব্যাপারেও আমরা আলোচনা করছি। আমি আপনাকে আশ্বস্ত করতে চাইব যে কোনো একটা স্কিমে, আমাদের বিভিন্ন স্কিম রয়েছে, যে কোনো একটা স্কিমে আপনার বিধানসভার কেন্দ্রের অন্তর্গত যে চা বাগানগুলো রয়েছে এবং পার্শ্ববর্তী মোহনপুর
যে চা বাগানগুলো রয়েছে সেখানে আমরা আগামী দিনে সেখানে ঠেলে সাজাবো। মাননীয় সদস্য স্যার আমার একটা জাস্ট আমার কথা শুনুন, একজন প্রশ্নকর্তা আছে, লাস্ট আর 1 মিনিটের মতো সময় আছে। নতুন আমি কালকে বলুন, শামসুল হক সাহেব বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার কোশ্চেন নাম্বার 62। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট কোশ্চেন নাম্বার 62 রেজ বাই মাননীয় বিধায়ক শ্রী শামসুল হক। নাম্বার 1, সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকা রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভায়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েতের প্রায় 13 কিলোমিটার কাঁচা ড্রেনটিকে পাকা করার কোনো পরিকল্পনা দপ্তরে আছে কিনা? উত্তর হচ্ছে, সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার রিজার্ভ পুকুরের নিকট হইতে বাংলাদেশ সীমান্ত ভায়া 11, 10, 12 নম্বর ওয়ার্ড নগর পঞ্চায়েত প্রায় 1.5 কিলোমিটার যে কাঁচা ড্রেনটি পাকা করার প্রস্তাব উনি দিয়েছেন, সেটা এবিডি প্রজেক্টের 2য় পর্যায়ে অনুমোদনের জন্য দাখিল করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন উনি করেছেন, যদি পরিকল্পনা থাকে তবে কবে নাগাদ কাজ শুরু করা হবে বলে আশা করা যায়? এখন এই ব্যাপারে সুনির্দিষ্টভাবে সময় বলা যাচ্ছে না। স্যার, সাপ্লিমেন্টারি স্যার, সোনামুড়া নগর পঞ্চায়েতের বৃষ্টির জল শহর থেকে বের করার জন্য একটাই মাত্র রাস্তা, যেটা হচ্ছে এই নালাটা। বৃষ্টি হলেই 4টা ওয়ার্ড, সম্ভবত আমারও ভুল হতে পারে। শামসুল সাহেব সাপ্লিমেন্টারি করে নিন। সাপ্লিমেন্টারি স্যার, একটু প্রশ্নটা জেনে নিন, সবাই কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। আমি বলছি স্যার, এইটা গুরুত্বটা সেখানে স্যার, যদি দ্রুততার সঙ্গে যদি না হয় তাইলে সোনামুড়ার 4টা ওয়ার্ড সেখানে জলমগ্ন হবে, এবং হ্যাঁ, এটা দ্রুত সেখানে করার জন্যই সেটা বলা হচ্ছে আর কি। স্যার, এখানে এই ড্রেনটা যে দিক দিয়ে গেছে, এটার পাশে হলো ফেন্সিং। ফেন্সিং এর ওই পারের লোকরা এদিকে বাড়ি করার ফলে, আগে জলটা চলে যেত, এখন বাড়ি করার ফলে ফেন্সিং এর ওইদিকের লোকরা চলে এসেছে, সবাই বাড়ি করেছে জমিনে, ফলে জলটা আটকে যায়। কাজে আপাতত অন্তত ড্রেনটা কেটে দিলে মানুষের এই জলটা জমে। মানে বিধায়ক যে সাপ্লিমেন্টারি কোশ্চেনগুলো করেছেন, শ্যামলবাবু যেটা বললেন, যেটা আপাতত যে বিষয়টা সেটা আমি দেখব, এটা করার ব্যবস্থা করবো। আর দ্বিতীয় যে বিষয়, দেখুন এখানে প্রথম পর্যায়ে আমাদের এবিডি প্রজেক্টের যে বললাম আমি, যে 10, 11, 12 ওয়ার্ডে প্রায় 1.5 কিলোমিটার কাঁচা ড্রেনটি পাকা করার প্রস্তাব প্রথম পর্যায়ে রয়েছে। যে একটু ওয়েট করতে হবে। 2য় পর্যায়ে কিন্তু আপনার যে প্রস্তাব সেটাও কিন্তু আছে, অলরেডি প্রস্তাবে আছে, সেটা হবে 2য় পর্যায়ে। আর বাই দিস টাইম যেটা উনি বললেন, নিশ্চয়ই আমি দেখবো যাতে এই সময়টা যাতে ওখানে ঠিকঠাকভাবে চলাফেরা করে। মাননীয় স্পিকার, 1 মিনিট স্যার, ওই এটা 119 স্টার্ট 119 এই প্রশ্নটা, এটা জনজাতি মহিলা সম্পর্ক বিষয়, তো এটা সবাই বোধহয় রাজি হবেন, সেটা একটা পারমিশন দিলে ভালো হবে। একটা সবাই রাজি হওয়ার ব্যাপার না, তো এটা কারণ এই বাজেট সেশনে না পেলে এটা হবে না। আমি আপনাকে বলছি, এখন যদি আপনাকে আমি রাজি স্টার্ট 119টা, আমি আপনার কোশ্চেন রাজি হয়ে গেলাম, এরপর যে আরেকজন দাঁড়িয়ে বলেন উনি যেহেতু চান্স পেয়েছেন আমাকে দিতে হবে, সবাই রাজি হবে, আপনি ডিসিশন দিন, আপনি সিরিয়াল মেম্বার, আপনি সিরিয়াল মেম্বার। আমার মনে হয় যে ডিপার্টমেন্টের উপরে কোশ্চেন আপনি চিঠি লিখে দিন, তাদের সামনাসামনি মন্ত্রী মহোদয়ের সঙ্গে গিয়ে কথা বলুন আজকে, ঠিক আছে কিনা? আপনাকে আমি, ইফ আই অ্যালাউ ইউ, এখানে যদি অন্য কোনো মেম্বার দাবি করেন আমাকে দিতে বাধ্য হবো, তো সবার না, প্লিজ 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 প্লিজ। তো আপনি সবাই আপনাকে দাবি করবেন, দাম্পত্য যদি প্রশ্নের পরে আর দাবি করবেন না তো, আর জনজাতি মহিলা সম্পর্কে দাবি করবেন না তো, আর নতুন কোনো কোশ্চেন দাবি করবেন না তো, সাপ্লিমেন্টারি করতে পারেন একটা কিংবা দুটো। এটা কিন্তু জনজাতি মহিলার বিষয়, না না, যে কোনো বিষয়, তাহলে রিগনাই জনজাতি মহিলাদের সুতার বিষয় দায়িত্ব নিন, আজিতের দায়িত্ব নিন, আর কেউ এর ব্যাপার না, এটা হচ্ছে শৃঙ্খলার ব্যাপার। সব প্রশ্ন, ইভেন আই হ্যাভ 2 more questions.
I have two more questions. I think we have to respect the রাম time. বলো না, leave it, please. আচ্ছা যাই হোক, এটা জনজাতির ইস্যু এবং মহিলাদের এটা বিষয়ে না, না, রাজি please. হলো না, 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 এটা ঠিক। হ্যাঁ ওটা দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, এখন প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব Sir, হয়নি। sir, can I take 1 minute? একদম 1 মিনিটে শেষ করি। দেখুন আজকে আমি যখন আমার এই ঘোষণাটা শেষ করে নিই। ওকে যে সমস্ত তারকা চিহ্নিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি সেগুলোর উত্তরপত্রগুলো এবং তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তরপত্রগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি অনুরোধ রাখছি। বলুন। থ্যাংক ইউ স্যার। আজকে কয়টা পত্রিকা যখন পড়ছিলাম সকালবেলায়, প্রতিবাদী কলম পত্রিকায় মাতা বাড়ির জলে ভাসে কাটা মুন্ডু এবং মাটিতে তোলার সঙ্গে সঙ্গে যাওয়া মাছি বন বন করে মুন্ডুটিকে চেখে ধরেছে। মানে এই যে বিষয়টা আমি যখন পড়লাম, এটা মাতা বাড়ির মতো আমরা সবাই যারা হিন্দু ধর্মের লোক, we go there, আমরা পূজা করি। I don't know whether government has taken any action, এটা গতকালের ঘটনা মনে হচ্ছে। এই খবরটা পড়তে গিয়ে দেখলাম 4 years back আসামের কামাখ্যা মন্দিরে অন্ধ বিশ্বাসে যে নরবলি দিলে পর আরো অনেক শক্তি অর্জন করতে পারবো, এই বিশ্বাসে এক মহিলাকে, যার নাম শান্তি সাউ, 64 বছরের মহিলা, বাড়ি হুগলি জেলার তাঁতিপাড়ায়, আসামে এনে কামাখ্যায় বলি দেওয়া হয়েছে। এটা কে বলেছে? আসামের একজন পুলিশের অফিসার, পুলিশ কমিশনার দিগন্ত বরা এপ্রিল মাসে এই কথা বলেছে। এই রকম যদি ঘটনা হয় আমাদের পার্শ্ববর্তী রাজ্যে, গতকাল কামাখ্যা মন্দিরের পাশে যেখানে যে সাগরটা আছে মাতাবাড়ি, ওইখানে এই ধরনের একটা মুন্ডু পাওয়া, এই ব্যাপারটা কিন্তু ওইটার সাথে যদি আমরা চিন্তা ভাবনা করি, ত্রিপুরাতেও তো তাহলে নরবলি শুরু হয়ে যাবে। এবং খবরে যা পড়েছি, টিল নাও নো গভর্নমেন্ট অফিসিয়াল, নো রেসপন্সিবল পার্সন হ্যাজ ভিজিটেড অ্যান্ড থট অ্যাবাউট ইট। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই দাবি জানাবো যে এই ঘটনাকে হালকাভাবে যেন না নিয়ে ঘটনার সঠিক তদন্ত হোক এবং নরবলি যেন না হয় ত্রিপুরায়, এটার ব্যবস্থা গ্রহণ করুন। স্যার, পয়েন্ট অফ অর্ডার স্যার। মাননীয় মুখ্যমন্ত্রী। স্যার, মাননীয় অধ্যক্ষ মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন তো, মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় অপোজিশন লিডার মহোদয় যেটা বললেন, উই আর নট কনসার্ন, উই আর কনসার্ন। এবং তার উদাহরণস্বরূপ দেখুন রেডি আছে আমাদের উত্তর। সেটা কি? আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে গুমতি জেলার উনি দিয়েছেন টু দ্য সেক্রেটারি টু দ্য অনারেবল চিফ মিনিস্টার, যে subject intimation regarding rescue of human skull from the Kallan Sagar lake of Matawari temple and the present scenario there. Ki likhechen, sir, with reference to the subject cited above, this is to inform you that one human skull has been found floating in the Kallan Sagar lake of Matawari temple on 12/7/2023 early in the morning. The police have rescued it immediately and they are investigating the matter. Police authority has been told to find out whether this act is committed mischievously or not. It is observed that there isn't any major resentment reported among local public. As per his opinion, in addition to the police investigation, CCTV footage of surrounding area was watched, but no clear inputs in this regard should be obtained. Search activity has been conducted yesterday in the Kallan Sagar Lake by the trained deep divers from the 5th Battalion TSR to find out remains of rest part of the human body, if any, but nothing could be detected.
The said search operation will be continued today also. Necessary steps to follow religious sentiments and avoiding of traditional practices like preventing entry to Kallan Sagar for next 42 days, etc. have been taken. It is further informed by the police authority that the said skull has been kept in the Gumuti District Hospital, Tepania for postmortem. This is for your kind information. So this is the report I received. So this is the police, they are taking, investigation is going on. So after coming out the investigation, I can tell you the facts. স্যার স্যার মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন তো? না স্যার, জাস্ট ওয়ান মিনিট। আর এটার উপরে প্রশ্ন আমি এই বিষয়ে একটু বলতে চাই স্যার। ঠিক আছে, মাননীয় ডিএমএন কালেক্টরের কাছে একটা রিপোর্ট দিয়েছেন, কিন্তু এটা তো শুধু এই ইনভেস্টিগেশনে তার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে না। মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর তরফ থেকে উদ্যোগ নেবেন কিনা, এটা তো ফরেন্সিক এবং অন্যান্য কবেকার এই ঘটনা এবং পুরুষ কি মহিলা, এটা তো করা দরকার। রাজ্যবাসী তো একটা একদিক থেকে হলো একটা পবিত্র জায়গাতে এরকম কাটা বন্ধু পাওয়া গেছে, এটা উদ্বেগের। এটা আমি কাউকে দায়ী করছি না, কাজে একটা চা বাগান এবং সেই চা বাগানের একটা ফ্রিজ করে অ্যাকাউন্ট আলোচনা হয়ে গেছে। না না স্যার, না না আলোচনা বললাম তো আমি, শুনুন না স্যার, মুখ্যমন্ত্রী ফ্রিজ করে অ্যাকাউন্ট এটা আন্ডার ইনভেস্টিগেশন। না না, মাননীয় মুখ্যমন্ত্রী এমফ্যাটিক্যালি বলেছেন ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। না না না, ক্রাইম ব্রাঞ্চ আছে বলেছেন যে তদন্ত হবে এবং এই ঘটনা একজন মানে মাননীয় বিধায়ক ভগবান দাস যুক্ত, কিন্তু তিনি পরদিনই সাংবাদিক সম্মেলন করে বলছেন যে না এটা ওই বাগানে না। মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কে ঠিক বলছেন? আরে মাননীয় বিধায়ক ঠিক বলছেন না মুখ্যমন্ত্রী ঠিক বলছেন? মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইট ইজ আন্ডার ইনভেস্টিগেশন। না না, ক্রাইম ব্রাঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমি সমর্থন করছি। আমরা তো সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার পর আমরা বসে গেছি। আপনি মুখ্যমন্ত্রী ভরসা করতে পারছেন না? না না, তাই কেন বলছেন? উনি বলছে, আপনার বিধায়ক বলছে এটা না, আপনার বিধায়ক বলছে উনি কি প্রসঙ্গ বলেছে আমরা দেখেছি। সবগুলো জিনিসটাকে কেন এসব করছেন? আমরা সব চিফ মিনিস্টার অলরেডি বলছে ঠিক আছে আন্ডার ইনভেস্টিগেশন। আরে কি একজন বিধায়ক বলছেন যে না এটা সেই বাগানের না অন্য বাগানে, তাহলে কোনটা সত্য? না আমরা জানতে চাইছি কোনটা সত্য। এখানে এটা উঠিয়ে ভগবান দাস সত্য, এখানে উঠিয়ে আপনি কি কি প্রমাণ করতে চাইছেন? মানে আপনি কি বলবেন? আবার আজ যে কথা বলছেন মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় জিতেন বাবু যেটা বললেন, পোস্টমর্টম মানেই এটার অনেকগুলো ক্লাস আছে। এখানে পোস্টমর্টম মানে ফরেন্সিক ল্যাবে যাবে, ফরেন্সিক রিপোর্ট আসবে, এগুলো তো গতানুগতিক। পোস্টমর্টমকে আবার আলাদাভাবে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না, এগুলো থাকবেই। কাজেই এই দিক দিয়ে আপনি আশ্বস্ত আমি করছি আপনাকে, যা প্রপার আপনাদের সময় এগুলো তৈরি। পোস্টমর্টম যে এই যে কি বলে ওই যে ফরেন্সিক ল্যাব ট্যাব আপনাদেরই তৈরি, কাজে ওখানে যাবে। আমরা আরও এটাকে মডার্নাইজ করছি, যেখানে খামতিগুলো আছে এটা মডার্নাইজ করছে হবে। দ্বিতীয় যে বিষয়টা আপনি টেনে আনলেন আবার সে পুরনো কথাগুলো, এগুলো আমি কি বলি, তৎকালীন যে ঘটনাটা বলছিলেন আমাদের মাননীয় বিধায়ক যেটা রেজ করেছেন, সেখানে আমি বলেছি তার একটা ইনভেস্টিগেশন চলছে। সেটা অলরেডি ওখানকার যে এডিশনাল ডিএম উনাকে তো অলরেডি সাসপেন্ড করা হয়েছে, সেটা পরে ওর কাইন্ড ইনফরমেশন। তো ইনভেস্টিগেশন চলছে, এগুলো নিয়ে মনে হয় না কোনো রকম সন্দেহ থাকা উচিত। ঠিক আছে, না না আরে ঠিক আছে, সময় মতো সব জবাব হবে। রেফারেন্স পিরিয়ড উপরে বিবৃতি প্রদান। মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি হলো রেফারেন্স পিরিয়ড, আর 6টি রেফারেন্স পিরিয়ড ও সংশ্লিষ্ট দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীগণ বিবৃতি স্বীকৃত হয়েছিলেন। রেফারেন্স পিরিয়ডে প্রথমটি যুগ্মভাবে উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য নির্মল বিশ্বাস এবং শ্রী দীপঙ্কর সেন। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে তথা মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নলিখিত বিষয়বস্তুর উপরে ওনার বিবৃতি দেওয়ার জন্য।
বিষয়বস্তু হল ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচলাবস্থা। এই শিরোনামে গত 5 জুলাই 2023 ত্রিপুরা দর্পণ পত্রিকায় পড়ে নেই ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে। বলুন। যেহেতু মোস্ট অফ দি রেফারেন্স পিরিয়ড এবং কলিং অ্যাটেনশন আমি দেখেছি, সরকার পক্ষ সরকারকে জিজ্ঞেস করছে, তো ইউ অনলি টেক ডিসিশন। অনেকগুলো ডোন্ট মাইন্ড, বিরোধীর কলিং অ্যাটেনশন হলে আমরা সুযোগ পাই। আপনারা তো এভরিডে ইউ কিপ মিটিং, সকাল বিকাল নিজেদের মধ্যে কথাই হয়। আমার মনে হয় সাম অফ দি কলিং অ্যাটেনশন রেফারেন্স পিরিয়ড যেগুলো আছে লে করে দেওয়া। করুক, কারণ অনেকগুলি আছে তো, এবং অনেকগুলি বিষয়, ক্যান্সার হাসপাতাল, এই লোক নিয়োগ, এগুলি অনেকগুলি ডিসকাস হয়ে গেছে। তবু একটা করে কোশ্চেন করুক। ওই জায়গায় যেন সীমাবদ্ধ থাকে কোশ্চেনের একটা করে। তবে অনিমেষ যেটা বলছেন সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেগুলো আলোচনা হচ্ছে বারবার লে করে দিলে পারে, যারা স্ব ইচ্ছা, যদি মনে করলাম বিবৃতি পাওয়ার দরকার নেই, আমি স্ব ইচ্ছা লে করতাম। আর যদি মনে করেন প্রশ্ন করবেন একটা করে। এখন বলুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। এখানে রেফারেন্স পিরিয়ডে ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচলাবস্থা, এই শিরোনামে গত 5 জুলাই 2023 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদ সম্পর্কে। আস্ক বাই নির্মল বিশ্বাস অ্যান্ড দীপঙ্কর সেন, মাননীয় বিধায়ক। এখানে 1 নম্বর হচ্ছে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত অত্যাধুনিক মেশিনগুলো হলো লিনাক অ্যাক্সেলারেটর, প্যাট স্ক্যান, প্যাট সিটি স্ক্যান, সিটি সিমুলেটর, ব্রাকি থেরাপি ইত্যাদি। এই সমস্ত মেশিনগুলো যেমন ট্রু বিম, ইউনিক, সবটাই সচল এবং রোগীরা এই মেশিনগুলো থেকে প্রতিদিন পরিষেবা পেয়ে থাকেন। প্রতিদিন প্রায় 160 থেকে 165 জন ক্যান্সার রোগী এই পরিষেবা নিয়ে থাকেন। এই হাসপাতালে কেমোথেরাপি ওষুধ যথেষ্ট পরিমাণে মজুদ রয়েছে। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে প্রতিদিন প্রায় 70 থেকে 80 জন রোগী কেমোথেরাপি নিয়ে থাকে। এপিএল বা বিপিএল নির্বিশেষে সবাই বিনামূল্যে এই পরিষেবা পেয়ে থাকেন। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং রান অর্থাৎ রাষ্ট্রীয় আরোগ্য নিধি প্রকল্পগুলি থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে যেমন ছোট ছোট কিছু মেশিন আছে এখানে, যেমন ব্রঙ্কোস্কোপি, কোলোনোস্কোপি, এইসব মেশিন দিয়ে এফএনএসি বায়োপসি করা হয়। এইসব ছোট ছোট যন্ত্রগুলি রোগ নির্ণয়ে সাহায্য করে থাকে। এফএনএসি ও বায়োপসি জাতীয় ছোট ছোট টেস্টগুলো জন্য মেশিন দিয়ে করা যায়, যেমন সিটি গাইডেড এফএনএসি বায়োপসি, ইউএসজি গাইডেড এফএনএসি বায়োপসি। এই সুবিধাগুলো আমাদের এই সেন্টারে সবসময় দিয়ে থাকে। বলার তাৎপর্য, এফএনএসি বায়োপসি করতে গিয়ে একটা মেশিন বিকল হলে একই টেস্ট অন্য মেশিন দিয়েও করা যায়। ধরা যাক ব্রঙ্কোস্কোপ মেশিন সম্ভব হলো না, তখন সিটি বা ইউএসজি মেশিন দিয়ে একই টেস্ট করা যায়। সুতরাং এই সমস্ত টেস্ট, এই ব্যাপারে রোগীদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। কিন্তু যেহেতু এই সেন্টার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রোগীদের পরিষেবা দিয়ে থাকে, তাই পাশের রাজ্যগুলি ও পাশের রাষ্ট্রে রোগীরও পরিষেবা নিতে এই হাসপাতালে আসে। রোগীর সংখ্যা বেশি, তাই পরিষেবা দিতে একটু বিলম্ব হতে পারে। এই বিষয়ে মাননীয় আমাদের বিধায়ক রতন চক্রবর্তী মহোদয়, উনি ওই বিষয়ে গতকাল আলোচনা রেখেছেন। পয়েন্ট অফ ক্লারিফিকেশন। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 7 জুলাই বিভিন্ন পত্রিকায়, শুধু একটি না অনেকগুলো পত্রিকাতেই বিষয়গুলো সম্পর্কে আলোচিত হয়েছে। আপনারা এটা জানেন, 1980 সালে নিপেন চক্রবর্তীর হাত ধরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল প্রথম সেখানের মধ্যে চালু হয়, এবং তখন ক্যান্সার পেশেন্ট খুব কম থাকলে পরেও আজকের দিনে ক্যান্সারের ভয়াবহতা আমাদের রাজ্যেও সেখানে আছে। এবং 1980 সালে কেমোথেরাপি চালু হয়, 1985 সালে রেডিওথেরাপি সেখানের মধ্যে শুরু হয়, এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গতকাল রতনবাবু সেখানের মধ্যে বলেছেন
যে বাংলাদেশ থেকেও প্রচুর রোগী এখানে এসে চিকিৎসা হয় এবং কথাটা সঠিক। আমি নিজেও একজন ক্যান্সার পেশেন্ট স্টিল নাও। 2006 সাল থেকে আমি এই হাসপাতালে চিকিৎসা আমি চালিয়ে যাচ্ছি এবং সেই দিক থেকে এই হাসপাতাল সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা হলেও সেখানে মধ্যে রয়েছে। এবং এই ক্যান্সার হাসপাতাল 1996, 1997, 1998 সালে এখানে ক্রমশ মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন যে সোনোগ্রাফি, সিটি স্ক্যান এগুলো আস্তে আস্তে করে সেখানে মধ্যে চালু হয়েছে। 3 জন ডাক্তার তখন গৌতম মজুমদার, অরূপ বর্মন, পার্থ সূত্রধর, তাদেরকে এইমসে পাঠানো হয়েছে এই ক্যান্সার হাসপাতালে আরও বেশি সেখানে এক্সপার্ট তৈরি করার জন্য। এবং তারা সেখানে যাওয়ার ফলে এটাই ত্রিপুরা লাভ হয়েছে বেশি যে সেখানে এইমসের সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক সেখানে মধ্যে তৈরি হয় এবং পরবর্তী সময় 2008 সালে এটা রিজনাল ক্যান্সার হাসপাতালে পরিণত হয় এবং সেই ক্ষেত্রে এইমসেরও একটা ভালো ভূমিকা সেখানের মধ্যে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ডাক্তার প্রফেসর, ওনার এই বিষয়ে সবচেয়ে বেশি জানা সেখানের মধ্যে রয়েছে। পরবর্তী সময় তপন চক্রবর্তী যখন স্বাস্থ্যমন্ত্রী তখন এইমসের সাহায্য ডক্টর জি.কে. রথ, যিনি আমারও ডাক্তার ছিলেন, আমার চিকিৎসা তিনি করেছেন, এবং বোম্বে টাটা ডিরেক্টর ম্যাডাম কাটায়নি এবং এইমসের অন্যান্য চেয়ারম্যান যিনি, এটা কি বাজেট ভাষণ? না বাজেট মোশন না, কিন্তু কি ক্যান্সার হাসপাতালের এই এগুলি তো আপনারা বলবেন জিতেন বাবু, আপনারা তো বলে দেবেন। ক্যান্সার হাসপাতালের অবস্থাটা সম্পর্কে এটা মনে হবে যে কোনো মানুষ শুনলেন এবং সাংবাদিকরা মনে করবে বাজেট ভাষণ চলছে। আরে পয়েন্ট অফ টেলিভিশন, আপনি কি বলবেন? ঠিক আছে, এখানে যে বেশি এখানে এনএলটি এই মেশিনগুলো সেখানের মধ্যে বসায় এবং বিল্ডিং সেখানের মধ্যে করে 16টা মেশিন। দিচ্ছি। এখন এই যে মেশিনগুলো সেখানে আজকে কালকেও উনি বলার চেষ্টা করেছেন যাওয়ার জন্য যে প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে ঠিক আছে। আমার বক্তব্য হচ্ছে প্রতিটা মেশিন, 16টা মেশিন সেখানে আছে, প্রত্যেকটা মেশিন সেখানের মধ্যে নষ্ট হয়ে আছে। এনএলটি তারা সেখানের মধ্যে যেটা করার সেটা তারা করছেন না সেই দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে এখানে অভিযোগ যেখানে এসছে যে 78,387 টাকা চেক যে প্রশ্ন করেছেন তার সাথে ইয়ে করে এর সম্পর্কিত, তো এটাই তো ক্লারিফিকেশন সেখানের মধ্যে চাইছি। কোন খাতে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট দিয়ে পরিষ্কার বলেছে সবগুলি চলছে। আমি তো বলছি কি চাই প্রত্যেকটা, তারপর উনি বলতে চাই বলুক কোনটা। আমি এটাকে স্টেট বক্তব্য রেখে দিয়ে শুরু করছেন। আমি তো বলছি প্রত্যেকটা মেশিন অচল অবস্থার মধ্যে আছে এবং স্টেটমেন্ট দাবি করবেন না। আপনি বলছেন মুখ্যমন্ত্রী বলুন না, কেন বলছেন? এই যে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান 78,387 তাহলে মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাইছেন কেন? স্টেটমেন্ট চাইছেন কেন ভাই? মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট চাইছেন কেন? আপনার কাছে কাগজ কোন খাত থেকে এই রসিদ এনেছি, কোন খাত থেকে নিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী? উত্তর দিন। শুনুন, এটা একটা ট্রাস্ট, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এটা একটা ট্রাস্ট। ট্রাস্ট সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে গভর্নমেন্টের সম্মতিতে। আমি যখন স্পিকার ছিলাম তখন এখানে চেয়ারম্যান ছিলাম, আমরা কোনো কনফিডেন্স অ্যালাউন্স নেইনি। আর রোগী কল্যাণের অর্থ কিন্তু মনে করবেন না যে শুধু রোগীকেই কিছু দেখা, এটার সঙ্গে জড়িত আছে এখানে না, এটার সঙ্গে এটা তো কোনো সম্পর্কই নেই। মেশিন খারাপের সঙ্গে এটার কি সম্পর্ক? শুধু ব্যক্তিগত প্রচার ওঠানোর জন্য এই সমস্ত কথা বলা হয়। কারণ এখানে আমরা সুইপিং ক্লিনিং এর পয়সা, আমাদের এখানে সমস্ত ওয়ার্ড বয় ওয়ার্ড গার্লদের টাকা সব রোগী কল্যাণ সমিতি দেয়। এবং সেখানে না, আপনার তো ক্লারিফিকেশনই নাই, আপনি জানেনই না সংসদীয় নীতি। আমার কথাটা আগে শেষ হোক। একটা হসপিটাল, আমি একটা জাস্ট চিঠি করছি,
আরে এটা টু কি? ডক্টর অম্লান দেব বর্মন, ডিপার্টমেন্ট অফ আরে উনি সার্জিক্যাল কথা বলতে অনকোলজি, দেবেন না আমাকে? এবিপি আরসিসি। আরে আমি তো কথা উনি শুনুন আগে একটু শুনে রাখুন। আমাকে authorize করছেন আপনারা কথা একটা বলার জন্য। গর্বের জায়গাকে ছোট করার চেষ্টা করছেন। আমাকে authorize করেছেন। পারেন কিনা? একজন বিধায়ক পারেন কিনা হসপিটালে রোগী কল্যাণের টাকা? সব নাটক, এইসব নাটক ছাড়েন। কোনো রকম অনৈতিক একটা নাটক করছেন, ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত কুৎসা করে হাসপাতালে বিধানসভায় আরে লজ্জা নাই। শুনুন কোথায় সাবজেক্ট ম্যাটার, কোথায় কাগজ, সব শুধু ব্যক্তিগত কুৎসা, ব্যক্তিগত কুৎসা। বেআইনি ভাবে কোনো কাজ হয়নি এখানে বেআইনি ভাবে কোনো কাজ হয়নি এবং এটা ন্যায্যভাবেই নেওয়া হয়েছে। এটা সম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে সোসাইটি গ্রহণ করেছে এবং গভর্নমেন্টের থেকেও এটা অ্যাপ্রুভেল নেওয়া হয়েছে। এর অর্থ এই না আপনারা এটা জানেন না। শুনুন, একটা এই প্রসঙ্গে আমাকে বলতে হবে। একটা চিঠি, একটা গর্বের জায়গা, অসত্য তথ্য দিয়ে সারা রাজ্যে আপনারা ভুল বার্তা দিচ্ছেন। এখানে ডক্টর শিরিন সুলতানা এমবিবিএস পিজিটি এবং ডিএমইউ এমএস গাইনি এবং অবস্ট্রাকলস, তিনি চিঠি দিয়েছেন হার্টিয়েস্ট গ্র্যাটিটিউড টু ইউ এন্ড ডক্টর অম্লান দেব বর্মনকে, যে এখানে এসে তিনি টাটাতে লাগিয়ে এখানে এসে অপারেশন করিয়েছেন। আপনি আমাকে অথরাইজ করেছেন বলার জন্য, আমার মাইক অফ করে দেওয়া হয়েছে। সেন্টার অফ প্রাইড কে আপনারা ছোট করছেন। একজন কল্যাণ সমিতির চেয়ারম্যান, তিনি কোনো টাকা নিতে পারেন না, কোনো টাকা পান না। উনি নিজে সিদ্ধান্ত নিয়ে ৭৮,৩৮৭ টাকা উনি নিয়েছেন। আমার কাছে চেক আছে, তার প্রমাণ ভাবে নেওয়া হলে এটার সম্পর্কে তদন্ত হোক। রোগী কল্যাণ সমিতির আরো অনেক চেয়ারম্যানরা আছেন, এখানে অনেকেই আছেন, আর কিছু পান না তো বলার মতো। এটা নিয়ে টাকা তিনি নিতে পারেন না, এ টাকা তিনি নিতে পারেন না। আপনার উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে। ঠিক আছে, আমি দপ্তরের মন্ত্রী, উনি দপ্তরের মন্ত্রী, উনি সে কথাটার জবাব নিশ্চয়ই দেবেন। এবং আমি বলবো রোগী কল্যাণ সমিতি, ক্যান্সার হাসপাতাল এবং জিবি হাসপাতাল দুটো মিলে একটাই হোক, এবং এটা কোনো আঞ্চলিক হাসপাতাল বলতে এটা কোনো সাব ডিভিশনের না, যেহেতু এটা একটা কেন্দ্রীয় হাসপাতাল, সেই দিক থেকে রিজনাল হাসপাতাল। মুখ্যমন্ত্রী তার চেয়ারম্যান করা হোক, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ওনাকে চেয়ারম্যান করা হোক, এই কমিটি সেখানের মধ্যে গঠন করা হোক। ওকে, থ্যাংক ইউ। রেফারেন্স বিউটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী প্রমুদ্রিয়া। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এখানে এই বিষয়ে মাননীয় বিধায়ক বা অন্যরা যারা মাননীয় বিধায়কগণ জানতে চেয়েছেন, দেখুন এটা আর্ট অফ এক্সিলেন্স। এই যে আমাদের এই ক্যান্সার ইনস্টিটিউটটা, আমরা এর জন্য গর্ব করা উচিত। একটা সময় ছিল এখানে রেডিও থেরাপি, দু ধরনের হয় ক্যান্সার হসপিটাল ডাক্তার, একটা হচ্ছে অনকোলজিস্ট, আরেকটা হচ্ছে অনকোসার্জন। অনকোসার্জন আগে ছিল না আমাদের। অনেক সময় যখন আমি নিজেও ক্যান্সারের প্রচুর কেস করেছি, 5 ঘন্টা 6 ঘন্টা অপারেশন করেছি হেড এন্ড নেকে, কিন্তু সার্জারির পরে এখানে কিন্তু জেনারেল অনকোসার্জারি ছিল না। সেই জায়গার মধ্যে আগে খালি রেডিওথেরাপি বা অন্য যেসব আমাদের রেডিওথেরাপি এগুলো দেওয়া হতো, কেমোথেরাপি দেওয়া হতো, এগুলো দেওয়া হতো। কিন্তু এখন এইরকম আর্ট অফ এক্সিলেন্স এরকম একটা ইনস্টিটিউশন আমাদের অনকোসার্জন এখন আছে। আমরা সেই দিক দিয়ে আমাদের পরিষেবা একদম একটা খুব ভালো স্তরে আছে। এবং যেটা বলা হয়েছে বিভিন্ন প্রদেশ থেকেও আমাদের নর্থ ইস্টের বহু লোক আসে, বাংলাদেশ থেকে এখানে ট্রিটমেন্ট করতে আসে। তো অনেক সময় কি হয়, এই জিনিসটা এটা মেশিন, তো মেশিন খারাপ হতেই পারে, কিন্তু তার সাবস্টিটিউট আছে কিনা, মানে বসে এইরকম না এটা নেই এর জন্য কাজ হচ্ছে না তা না। আমি তার জন্য একটু আগে বলেছি যে ছোট ছোট কিছু মেশিন আছে, যদি ধরুন এফএনইসি করতে গেল বা বায়োপসি করতে গেল, যদি ওই মেশিনটা না থাকে আরেকটা মেশিন বা অন্য আরেকটা পদ্ধতিতে সেটা করা যায়। কাজেই কোনো জায়গার মধ্যে এটাকে সচল বা অচল এটা বলার কোনো আমার মনে হয় ঠিক হবে না। আর বাকি বিষয়গুলো যেখানে বলেছেন আমরা তো এইগুলো বিষয় নিয়ে আমরা দেখবো। এগুলো আপনারা আশ্বস্ত করছি, এগুলো নিয়ে আননেসারি আমার মনে হয় কিছু এখানে এটা মানে কিছু বলার মানে অস্বাস্থ্যকর পরিবেশ এখানে সৃষ্টি হয়, কারণ অনেকগুলো বিষয় আছে। উনি তো উত্তর সোসাইটি, উনি তো উনি তো নিজেই বলছে যে অনৈতিক
না না, উনি সোসাইটির সিদ্ধান্ত ক্রমে আমি কাছ থেকে ডুপ্লেক্স কোয়ার্টার এবং আমাকে বলতে দিন। সমস্ত সুযোগ সুবিধা আমাকে বলতে নিয়েছেন। দিন। আমাকে বলতে দিন না, আপনাকে বলতে দিন। দেখো অবস্থা আমাকে বলতে দিন। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আছে, তোমার লজ্জা আছে না ভাই? দেখো নাটক নাট্যকার আরেকটা বাবু আগে 3টা সংস্থার ডাইরেক্টর ছিলেন, এবার একটা সংস্থার ডাইরেক্টর। দেখো দেখো তার অবস্থা এসব বন্ধ করতে বলে। এ বলে এমএলএ বলে, এ বলে এমএলএ বলেন। কেশব মজুমদার, দি দেন হেলথ মিনিস্টার কেশব মজুমদার সোসাইটি কেলেঙ্কারি করেছিলেন আপনাদের সময়। 12 কোটি টাকা ক্যান্সারের পেশেন্টের টাকা খেয়ে আপনারা পূর্তি করেছেন। 12 কোটি টাকা জেনে নেন, জিতেন বাবু তো তখন মন্ত্রী ছিলেন। কেশব মজুমদার 12 কোটি টাকা কেলেঙ্কারি করেছিল এই ক্যান্সার হাসপাতালে 2002 সালে, আর 70,000 টাকা স্লিপ নিয়ে চলে এসেছেন। মন্ত্রী সাহেব বল। হ্যাঁ, মাননীয় রতন বাবু যে কি বলতে চাইছেন? সোসাইটির একটা পাওয়ার থাকে, নিশ্চয়ই মাননীয় চেয়ারম্যান RKS ক্লারিফিকেশন দিচ্ছেন, আপনি ওনার কাছ থেকে এক মিনিট কথা বলবো। আপনারা নাটক করতে এসেছেন, কাগজ একটা নিয়ে মানুষকে দেখাচ্ছেন। প্লিজ সুশান্ত, শুনেন চেয়ারম্যান কি বলছেন। আর এটা কি পয়েন্ট অফ ক্লারিফিকেশন নাকি আপনার? আমি দীপঙ্কর বাবু যে প্রশ্ন এনেছেন, আপনার পয়েন্ট অফ ক্লারিফিকেশন কি ছিল? আপনার যে প্রশ্ন ক্যান্সার হাসপাতালে অভূতপূর্ব অচল অবস্থা, এই শিরোনাম। আপনি বলছি একটা যে কোনো পত্রিকাতে বেরিয়েছে, এই পত্রিকাতে কি ভেতরে লেখা আছে যে উনি টাকা নিয়েছেন বা কেউ টাকা নিয়েছেন? আপনি রেফারেন্স আনছেন, আরে এটা টার্গেট এমন হয়েছে। আপনি একটা তৈরি করা একটা মানসিক নিয়ে এসেছেন নাটক মঞ্চস্থ করার জন্য। এক মিনিট নাটক মঞ্চস্থ করছেন আপনি। লেট দ্য চেয়ারম্যান স্পিক, লেট দ্য চেয়ারম্যান ডিফেন্ড হিমসেলফ। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ, শ্রদ্ধা রতন দা বলেন। প্র্যাকটিক্যালি আমি যখন এখানে স্পিকার ছিলাম তখনও এখানে চেয়ারম্যান ছিলাম, কোনো কনভেন্স অ্যালাউন্স নেই। এবারও অফিস আমাকে বলেছে, স্যার যে কোনো একটা গাড়ি একটা ড্রাইভারের নামে চেক দিয়ে দিই। আমি বললাম না, এটা তো চুরি না। যদি আমার সোসাইটি অ্যাপ্রুভ করে এবং গভর্নমেন্ট এটা অ্যাপ্রুভেল দেয় তাহলে আপনারা দিতে পারেন, যেহেতু আমি কোনো অফিসে নেই, দ্বিতীয় কোনো ব্যবহারও করি না। আসলে সততার এবং ট্রান্সপারেন্সির কোনো দাম নেই। এটার পেছনে কোন চক্র কাজ করছে আমি জানি। যারা সেখানে বিভিন্ন পদে থেকেছে এখন নেই, তারাই চক্রান্ত করে ওদেরকে দিয়ে এই সমস্ত কথাবার্তা বলাচ্ছে। একটা বাংলাদেশের থেকে এসে এখানে এত বড়, আজকে যারা কলা গাছ খেয়েছে, আদা খেয়েছে, একজন নেতা তাদের আজকে ডুপ্লেক্স হাউস, আজকে ইনোভা গাড়ি, সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছেন, তখন লজ্জা করে না? এটা কি অন্যায়? দেয়ার ইজ এ ক্লিয়ার প্রভিশন, দেয়ার ইজ এ ক্লিয়ার প্রভিশন। ঠিক আছে, ঠিক আছে রতন দা। এনেছেন একটা মেশিন নষ্ট আর পরিষেবা নেই। আজকে ইন্ডিয়ার ওয়ান অফ দি লিডিং হসপিটাল হয়েছে এটা। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। রেফারেন্স পিরিয়ডের দ্বিতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়ান। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল ত্রিপুরার সরকারি বিদ্যালয়গুলোতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ত্রিপুরা সরকারি বিদ্যালয়গুলিতে ব্রু ভাষাভাষী ছাত্রছাত্রীদের সুবিধার্থে ব্রু ভাষায় পাঠ্যক্রম চালু করার প্রয়োজনীয়তা সম্পর্কে। ত্রিপুরায় সরকারি বিদ্যালয়গুলোতে ককবরক ও 7টি অন্যান্য সংখ্যালঘু ভাষা যথাক্রমে চাকমা, হালাম, মগ, গারো, কুকি, মিজো, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি একটি বিষয় হিসাবে পড়ানো হয়ে থাকে। এই সকল ভাষার প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক রাজ্য স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং থেকে প্রদান করা হয়। তাছাড়া নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক বর্তমানে ককবরক ও কুকি মিজো ভাষার ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর থেকে
বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রদান করা হয়। ককবরক ভাষার অন্তর্গত 9টি জনজাতি গোষ্ঠী রয়েছে, যারা ককবরক ভাষায় 9টি ভিন্ন ডাইরেক্ট বা উপভাষার অন্তর্গত। এরা যথাক্রমে দেববর্মা, রিয়াং, জমাতিয়া, ত্রিপুরী, রূপিনী, মুরাসিং, কুচই, নোয়াতিয়া এবং কলই। এই বিষয়ে উল্লেখযোগ্য যে ককবরক অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের অধীনে একটি ককবরক ডাইলেক্টাল বা উপভাষায় থেসারাস প্রকাশ করা হয়েছে। সেখানে ককবরক ভাষার অন্তর্গত প্রতিটি গোষ্ঠীর ডাইলেক্ট পার্থক্য পৃথক শব্দ ধরে ধরে লিপিবদ্ধ করা হয়েছে। উপরে উল্লিখিত প্রতিটি জনজাতি গোষ্ঠীর ভাষা যেহেতু ককবরক ভাষায় উপভাষা হিসাবে পরিগণিত, তাই ব্রু ভাষাকে আলাদা ভাষা হিসাবে ত্রিপুরার সরকারি বিষয়গুলোতে এখন পর্যন্ত চালু করার পরিকল্পনা করা হয়নি। প্রসঙ্গত এখানে উল্লেখযোগ্য যে ব্রু ভাষা পৃথক স্বীকৃতির উত্থাপিত দাবিগুলির মূলে শিক্ষা দপ্তরের অধীনে ব্রু ভাষা পৃথক স্বীকৃতি প্রদান, পৃথক ভাষা হিসাবে সরকারি বিদ্যালয়ে চালু করার যুক্তিকতা বিচার বিবেচনা করে দেখার জন্য শিক্ষা দপ্তর থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি উক্ত বিষয়ে কোনো রিপোর্ট প্রদান করেননি এবং এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা শুধু এই যারা আমাদের আমরা সবাই জানি যে আমাদের 19 জনজাতি গোষ্ঠী আছে, সাব ট্রাইবসও আছে। আমরা সমস্ত ট্রাইব সাব ট্রাইব সবাই আমরা চাই তাদের নিজস্ব যে ভাষা আমরা এখানে ত্রিপুরাতে হোক, সেই প্রচেষ্টা আমাদের সরকারের তরফ থেকে সবসময় আমরা সবসময় চেষ্টা চালাচ্ছি। Point of clarification, sir. ত্রিপুরাতে স্যার 19 ট্রাইব আছে, ঠিক? তো কেন আমরা দাবি করেছি ককবরক আর ককব্রুর মধ্যে ডিফারেন্স আছে। ককব্রু ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অনলি স্পোকেন বাই পার্টিকুলার, আমরা যে পিটিজি আমরাই রিয়াং ভাষা বলে। ককব্রক যারা ককব্রক বলে দেববর্মা, জমাতিয়া, নোয়াতিয়া, মোরাসিং, ত্রিপুরী, রূপিনী, কলই। আমরা রিয়াং আমাদের আলাদা ডায়লগ আছে, তাদের দেববর্মা ককব্রকের সাথে আমাদের ডায়লগ সিমিলারিটি আছে, ঠিক আছে, অনেক জায়গাতে আমাদের ডিফারেন্স আছে। যেমন একটা এক্সাম্পল, আনারস যেটা ককব্রক আমরা রিয়াং ভাষা আমরা অমতই। যেমন ব্রাদার, এটা আমরা আটা বলি, তারা দাদা বলে। তো এরকম অনেক ডিফারেন্স আছে যে আমরাকে জোর করে যে ককব্রক বলতে হবে, আমরা সবাই ককব্রক বলে, উই আর নট এগেইনস্ট ককব্রক, কিন্তু তো আমাদের ককব্রক আর ককব্রুর মধ্যে কিছু কিছু সিমিলারিটিস আছে। তো আমরা টাউন এরিয়াতে থাকি, আমরা দেববর্মার সঙ্গে থাকি বলে আমি ককব্রক বলতে পারি, কিন্তু আমাদের অনেক আছে যারা ককব্রক বলতে পারে না। তো গতবার বিধানসভাতে যে চাকরির ক্ষেত্রে ককব্রক এবং বাংলা পারতে হবে। তো যারা চাকমা আছে, যারা অনেক আছে, যারা টাইপিং হালাম, তারা তো আমরা ককব্রক পারে না, তারা কিভাবে চাকরি দেয়, তারা চাকরি পাবে না। তো ওইগুলো আমরা দেখতে হবে। তো আমার এটি হাম্বল রিকোয়েস্ট থাকবে যে এটাকে দেখে যাতে আমাদেরকেও রিকগনাইজ করা হয় এস এ সেকেন্ড। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, এখানে আমার কাছে এখানে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা 14/3/22 আমি যেটা বললাম, একটা কমিটি গঠন করা হয়েছে। আমরা জনজাতিদের কৃষ্টি, সংস্কৃতি, ভাষা সেটা যেন বজায় থাকে, আমাদের সরকার সবসময় সেটা চেষ্টা করে, আপনারা সবাই জানেন। এবং নিশ্চয়ই উনি যে বিষয়টা এখানে রেখেছেন, এই কমিটির রিপোর্ট আসুক। আমরা 22-এ সেই কমিটি বানিয়েছি, তাদের রিপোর্ট আমি প্রয়োজনে ওনাদেরকে ডাকবো, আবার কি অবস্থায় আছে, কি স্ট্যাটাসে আছে, তারপরে আপনার যদি জানতে হয় আমি সেই বিষয়টা আপনার কাছে রাখবো। মাননীয় ডেপুটি স্পিকার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন এই ব্যাপারে। মাননীয় সদস্য
প্রমোদ রিয়াং মহোদয় কিছু কিছু ওয়ার্ডসের যে ডিফারেন্সগুলো বলতে চেষ্টা করেছে, যদিও হি ইজ নট ভাষাবিদ, আমিও ভাষাবিদ, still I am telling, I'm not against that. আমি ওইটার বিপক্ষে বলছি না, I'm only giving little bit of, যেমন বাংলা ভাষায় নোয়াখালী এবং সিলেটি, ঢাকাইয়া, কুমিল্লা, so many things আমি বাংলা বলতে পারি, কিন্তু নোয়াখালীরা যখন নিজেদের মধ্যে নোয়াখালী I can't understand. I know, what not they say. এবং একদিন আমরা কলকাতায় নিকো পার্কের এখানে আমার সহপাঠীদের সাথে যখন কথা বলছিলাম, একজন সেখানকার ভদ্রমহিলা আমাদেরকে এসে বলছে, আপনারা কি বাংলাদেশ থেকে আইছেন? মানে আমরা ত্রিপুরার লোক, যেভাবে কথা বলি ওই ভদ্রমহিলার মনে হলো আমরা বাংলাদেশ থেকে আসলাম। আসলে প্রমোদ বাবু যেটা বলেছেন, ডিফারেন্স টুকটাক এখানে সেখানে আছে, এবং এটাও সত্য জমাতিয়া দেববর্মা এর মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে, ত্রিপুরা জমাতিয়া বা এই ককব্রক স্পিকিং এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। তবে অনেক দিন ধরে আমি এটা বলতে পারি, একজন রিয়াং থেকে যদি কেউ দেববর্মা এলাকায় গিয়ে কথা বলে, দেয়ার ইজ নো প্রবলেম। আমরা যেমন কাইসা বলি, ওনারা কেহা বলে, এবং এই যে ডিফারেন্সটা, ত্রিপুরা, এখানে সঞ্জয় মানিক ত্রিপুরা আছেন, মাননীয় পরিষদীয় নেতা সিপিএম দলের পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী মহোদয় আছেন, উনি বলতে পারবেন। আমরা যাকে চেলা বলি, অনেকে চালা বলে। তো এই ডিফারেন্সটা লিটারেচার করতে গেলে প্রতিটি ডাইলেক্টকে, প্রতিটি মানে নোয়াখালীদের আলাদা করে দিতে হবে, ঢাকাইয়া, কুমিল্লা, তাহলে আজকে বাংলা ভাষা এই জায়গায় আসতো না। তো মাই পয়েন্ট ইজ, আমি এইটার বিরোধিতা করছি, সরকার যদি পারে যে ত্রিপুরাদের আলাদা করে সমস্ত জায়গায় যেখানে আছে পড়াতে পারবে, জমাতিয়াদের আলাদা, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু এইটা করতে গেলে তার তো ইনফ্রাস্ট্রাকচার দরকার। আর একটা ভাষা ককবরক 1979 থেকে লড়াই করতে করতে আজও লড়াই হচ্ছে। 67 থেকে এটার দাবি উঠেছে, 79 এটা স্বীকৃতি পেয়েছে। স্টিল উই আর ট্রাইং টু গো ইন আ পার্টিকুলার প্লেস, যেখানটায় আমরা এই যে 9টা কমিউনিটির কথা, সাব ট্রাইবের কথা বা ট্রাইবের কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ওই জায়গায় কিন্তু আমরা যেতে চেষ্টা করছি। এন্ড ইফ আই এম নট ডিজলভিং, বাড়িতে কি কিভাবে বলবে দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু পাঠ্য ভয় তৈরি করতে গেলে, এটাকে লিটারেচারে নিতে গেলে এটা একটা স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে, এটাই, নাথিং এলস। ডিফারেন্সটা আছে। এবং কমিটির যে রিপোর্টটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, এই কমিটি আটকে গেছে, একটা জায়গায় আটকে গেছে। কোথায় আটকে গেছে? দেয়ার আর সার্টেন কোয়েশ্চেন। যে কোনো জাতি, জনজাতি বা বিশেষ সমুদায়কে তার ভাষা হিসেবে তার স্বীকৃতি পেতে গেলে তার রাষ্ট্র কোথায়, তার রাজ্য কোথায়, তার উৎপত্তি স্থল কোথায়, এইগুলো আসবে। একটা বাংলা ভাষা স্থান কোথায়? দেশ ছাড়া, রাজ্য ছাড়া ভাষা হয় না। ভাষা যাদের থাকে তাদের মাটির অধিকার থাকতে হবে, তার কোথা থেকে তার জন্ম হয়েছে। তো এইগুলো বিচার হবে, এটা সরকার বিবেচনা করবেন, কমিটি গঠন করবেন। তবে এই বিষয়টাকে হালকাভাবে না নিয়ে গভীরভাবে এই বিষয়ে যাওয়া উচিত। সরকার হুট করে একটা পদক্ষেপ না নিলেই ভালো। থ্যাংক ইউ। পয়েন্ট অফ ক্লারিফিকেশন, দ্যাট মিনস আমরা কাউকে বলতে হইব না, মানে রিয়াং এগেইনস্ট তো মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়,
যে বিষয়টা এখানে উঠে আসছে এবং বিভিন্নভাবে নোয়াখালী, তারপর আপনার আমরা বাঙালিদের মধ্যে সিলেটি ইত্যাদি, মানে এইগুলো তো ভাষা আমরা বলি, কিন্তু এখানে কাউব্রু নিয়ে যখন ওনারা দাবি করেছেন, কমিটিও হয়েছে এবং মাননীয় আমাদের অপোজিশন লিডার যেটা বলছেন যেটা আটকিয়ে গেছে, 22-এ তো করলাম, এটা 23 হচ্ছে, আটকাবে কেন? দেখবো যাতে না আটকায়। কাউব্রু যখন ওনারা চাইছেন, আমাদের এখানে তো মণিপুরিও আছে, আমাদের এখানে চাকমাও আছে, তাহলে ওদের কাউব্রু সমস্যা কি? সবাই আমরা তো ভাবছি যে বাংলা, আপনারা বাংলা বাংলা বলি না তো, কর জায়গা মিলে উল্টিয়ে এইরকম দিয়ে দিন না একটা লিখে, তাহলে এটা যদি আপনারা সবাই মেনে নেন ঠিক হবে। কিন্তু এরকম তো, এটা ভাষা যারা সৃষ্টি করে তারা করবে। বর জায়গার মধ্যে নিচে একটা র্যাপ দিয়ে দিলেই হয়, মণিপুরিরা করছে, বাঙালির সেটা হচ্ছে যার যার দাবি আসবে সেইভাবে, তাদের দাবির সাথে যুক্তিগতা আছে কিনা সেইভাবে আমরা চাই যে মানে ওইভাবে আমরা নিশ্চয়ই ওনাদের এই বিষয়টা যেটা কাউব্রু বলছে সেই ভাষাতে যাতে এখানে সেই ব্যবস্থা হয়। কমিটিকে ডাকবো, কথা বলবো। নেক্সট রেফারেন্স পিরিয়ডের তৃতীয়টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী শম্ভুলাল চাকমা। এখন আমি গ্রাম উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুটির উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল মনুয়ারডি ব্লকের অতিরিক্ত কর্মচাপ হ্রাস ও উন্নয়নের গতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ছামনু বিধানসভা নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত লালছড়া এলাকায় নতুন ব্লক কার্যালয় খোলার বিষয়ে সরকারি ঘোষণার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, এখানে যে প্রস্তাবটা রাখা হয়েছে তার উত্তর এরকম: মনুয়ারডি ব্লক 31টি ভিলেজ কমিটি নিয়ে তৈরি, আয়তন আনুমানিক 278.27 স্কোয়ার মিটার এবং মনুয়ারডি ব্লকে 25,625 পরিবার সহ মোট জনসংখ্যা 1,08,810 জন, যার মধ্যে 21টি ভিলেজ কমিটি করংছড়া বিধানসভা কেন্দ্রে অবস্থিত এবং 9টি ভিলেজ কমিটি যেটা ছামনুতে বিসি আছে সেই বিধানসভা কেন্দ্রে অবস্থিত, আর একটি ভিলেজ দুটোতেই আছে। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উন্নয়নের গতিকে জনগণের নিকট পৌঁছে দিতেই করমছড়া বিধানসভার মধ্যে মনুয়ারডি ব্লক এবং ছামনু বিধানসভার মধ্যে ছামনুয়ারডি ব্লক তৈরি করা হয়েছে। একটি নতুন ব্লক তৈরি করতে সরকারের প্রশাসনিক ব্যয় বহুলাংশে বৃদ্ধি পায়, যেমন তার নতুন জায়গা অধিগ্রহণ, নতুন অফিস বাড়ি তৈরি করা, প্রয়োজন ভিত্তিক আসবাস বা পত্র খরিদ করা এবং নতুন কর্মচারী নিয়োগ ইত্যাদি। তো এছাড়াও নতুন ব্লক তৈরি করতে বিভিন্ন দপ্তরের অনুমোদন এবং শেষে মন্ত্রিসভার অনুমোদন নিতে হয়। তো বর্তমানে দপ্তরের কাছে নতুন ব্লক তৈরি করার কোনো পরিকল্পনা আপাতত নেই। রাজ্যের মধ্যে জম্পুই ব্লক, গঙ্গানগর ব্লক, রৈসাবাড়ি ব্লক, শিলাছড়ি ব্লক, যেগুলো 7টা 8টা করে পঞ্চায়েতগুলো নিয়ে গঠিত, ঠিক সেভাবে আমাদের দুটো কনস্টিটিউয়েন্সির একসাথে একটা ব্লক হওয়ার জন্য আমরা লক্ষ্য করলাম যে অনেক সময় একটা অসুবিধার সম্মুখীন হতে হয়, কারণ এরিয়াটা অনেক বড় আর পঞ্চায়েত অনেক বেশি থাকার কারণে। যদিও এখনো আপাতত সরকারের কোনো সিদ্ধান্তে নেই, তারপরেও আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আমাদের এলাকার জনগণের কথা চিন্তা ভাবনা করে আপনি সহৃদয়বান হয়ে একটু যদি চিন্তা ভাবনা করেন। থ্যাংক ইউ। মাননীয় স্পিকার মহোদয়, ঠিক আছে, শম্ভুবাবু বলেছেন, দেখবো বিষয়টা। রেফারেন্স পিরিয়ডের চতুর্থী উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী মীরারানী সরকার মহোদয়া। এখন আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল চারিপাড়াস্থিত স্কুল হেলথ ওয়েলফেয়ার সেন্টার ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব স্থানান্তরিত করার প্রয়োজন সম্পর্কে। লেখে দিব মাননীয় সদস্য, এটা তো ওই পার্টিকুলার ওনার, আপনি কয়েলাম, এবারে মুখ্যমন্ত্রী উত্তর দিয়ে দেব। ক্লিয়ারিফিকেশন স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, বর্তমানে চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি কক্ষে অস্থায়ীভাবে স্কুলপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের কাজ চলছে।
এর পূর্বে এই সেন্টারটি একটি অস্থায়ী বাড়াবাড়িতে ছিল। ছাত্রছাত্রীদের অভিভাবক এবং এলাকাবাসীর দাবি অনুযায়ী উক্ত সেন্টারটি নিজস্ব ভবনে স্থানান্তরের জন্য। এই হেলথ সেন্টারটি বিভিন্ন রোগীর চিকিৎসা হয়, যেমন টিবি রোগী থেকে কোভিড এবং বিভিন্ন টিকা প্রদান করা হয়। গর্ভবতী মায়েরও এই সেন্টারটিতে আসেন। এর পাশেই প্রাইমারি স্তরের শিশুরা অধ্যয়ন তথা পড়াশোনা করে। এক্ষেত্রে এদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের সুযোগ থাকে। তাই অতি সত্বর হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি দপ্তরের নিজস্ব ভবনে স্থানান্তর করার প্রয়োজন। স্যার, 18 নির্বাচনের পর যখন আমাদের সরকার গঠিত হয়, তখন আমার বড় ভাই প্রয়াত এমএলএ দিলীপ সরকার এই ব্যাপারে একটা জায়গা নির্ধারণ করেছিলেন, কিন্তু উনার অকাল প্রয়াণে সরকারিভাবে সেটা অধিগ্রহণ হয়নি। তাই এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন থাকবে, প্রয়াত এমএলএ দিলীপ সরকারের অসম্পূর্ণ কাজ যাতে সম্পন্ন করা হয়, তাতে আমাদের এলাকাবাসীর জনগণ খুবই উপকৃত হবেন। নমস্কার। মাননীয় স্পিকার মহোদয়, যে রেফারেন্স পিরিয়ডটা আমাদের মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার এনেছেন, এটা এই উক্ত স্কুলপাড়া হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারটি এখন বর্তমানে চারিপাড়া এইচএস স্কুল বিল্ডিং থেকে পরিচালিত হচ্ছে। তো এই উক্ত হেলথ ওয়েলনেস সেন্টারটি স্থানান্তরিত করার জন্য উনি যে কথাটা বলেছেন, তার উপযুক্ত জায়গা আমরা খুঁজছি। উনি এটাও বলেছেন ওনার যে স্বর্গীয় বিধায়ক একটা জায়গা আছে, তো সেটা আমরা খুঁজছি যদি হয়, এবং অনুসন্ধান এবং পঞ্চদশ ফাইন্যান্স কমিশনের আওতায় নির্মাণের পরিকল্পনা দপ্তরের বিবেচনা থাকে। ঠিক আছে। রেফারেন্স পিরিয়ডে পঞ্চমটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবরায়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুগুলো ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল গোমতী জেলার বান্দোয়ারে প্রস্তাবিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা সম্পর্কে। এটা তো একই তো ব্যাপারটা আমরা হইব কি হইত না, তাই তো? আরে মাননীয় স্পিকার মহোদয়, এখানে যে রেফারেন্স পিরিয়ডে যে মাননীয় বিধায়ক শ্রী অভিষেক দেবরায় যে কলিং বিষয়টা এনেছেন, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উদ্যোগে দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হয়েছে। দেশব্যাপী একটি অভিন্ন পাঠ্যক্রম অনুসরণকারী এই বিদ্যালয়সমূহ স্থাপনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা কেন্দ্রীয় সরকারের যখন ট্রান্সফার হয় তাদের ছেলে মেয়ে তারা যাতে গিয়ে তাদের পড়াশোনার ব্যাঘাত না ঘটে, এর জন্যই এই কারণেই কিন্তু এই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি সিবিএসই স্কুলগুলো স্থাপন করা হয়েছে। এখানে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের নিয়ম অনুযায়ী ভারতবর্ষের প্রতিটি জেলায় অন্তত একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই রাজ্যে প্রায় 9টি আমাদের সেন্ট্রাল স্কুল আছে, এবং তার মধ্যে যেটা মাননীয় বিধায়ক বলেছেন যে বন্দোয়ারে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন, তো সেই বিষয়ে যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের চাহিদা অনুযায়ী প্রায় উদয়পুরের বন্দোয়ারে 10 একর জমি হস্তান্তর করা হয়েছে, এবং সেই জমিতে 25 লক্ষ টাকা ব্যয় করে অস্থায়ীভাবে ছাত্রছাত্রীদের একটা শ্রেণীকক্ষ, শৌচাগার, বিদ্যুৎ সংযোগ, পানীয় জল এবং শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তো এই রিপোর্ট আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন যে নীতিগতভাবে ওনারা সমর্থন করেছেন, তবে প্রকল্পটি নীতিগতভাবে সমর্থন হলেও বিদ্যালয় শুরু করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার পরে সে যথাযথ ব্যবস্থা নেবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অ্যাকচুয়ালি এটা যখন 25 লক্ষ টাকা ব্যয় করে যখন পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, যার ফলে করোনার পূর্বে, তো এখন মানুষের একটা ধারণা যে কোনো না কোনো কাজে হয়তো তখন এটা স্যাংশন হয়ে গিয়েছিল বা কাজ শুরু হচ্ছে না বা পঠন শুরু হচ্ছে না। তো আমি অনুরোধ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই বিষয়টা, যেহেতু এটা অনেক দিনের দাবি আমাদের গোমতী জেলাতে যে একটা কেন্দ্রীয় বিদ্যালয়ের একটা প্রসেসও শুরু হয়েছে, এটা যদি তাড়াতাড়ি বা একটা কোনো স্টেপ নেওয়া যায় বা কেন্দ্র সরকারের সাথে কথা বলে যদি আগামী কিছুদিনের মধ্যে সেটা চালু করার ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের পুরো জেলার ছাত্রছাত্রীদের উপকার হবে এবং
আমাদের গোমতী জেলার দীর্ঘদিনের দাবিটাও পূরণ হবে। তো আমি এই বিষয়ে বলার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের কাছে একটা প্রস্তাব অলরেডি পাঠানো হয়েছে। আমি বিষয়টা আরও দেখবো যাতে তাড়াতাড়ি সেটা ত্বরান্বিত করা যায় এবং পাকাপোক্তভাবে ওখানে সিবিএসসি স্কুলটা সেন্ট্রাল স্কুল ওখানে থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, যেহেতু আমারও হাত পা বাঁধা, তবু আপনি জানেন যে এই বিষয়ে উত্তর ত্রিপুরাতেও একটি কেন্দ্রীয় বিদ্যালয়ের জন্য যথেষ্ট ইয়ে চলছে। এটার প্রতি আপনি একটু সরেজ দৃষ্টি রাখবেন। দুইটা একসঙ্গে না, দুইটাই একসাথে, দুইটাই একসাথে। উদয়পুর ধর্মনগর রেফারেন্স পিরিয়ডের 6টি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। মাননীয় এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হল, গত 9 জুলাই 2023 দৈনিক বাংলা প্রবাদী প্রতিবাদী কলম পত্রিকা প্রকাশিত দেশের মানচিত্রে ত্রিপুরা সেফ করিডোর শীর্ষ সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় বিধায়ক শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয় যে বিষয়টা এখানে রেখেছেন, গত 9 জুলাই 2023 ইংরেজি দৈনিক বাংলা প্রবাদী কলম পত্রিকায় প্রকাশিত দেশের মানচিত্রে ত্রিপুরা সেভ করিডোর, এটা নিয়ে আমরা বিস্তর প্রতিবার আমাদের ভাষণেও বলি, ভিতরেও এখানে কয়েকবার বলা হয়েছে। এটার মধ্যে অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা বারবার, গতকালও খুব সম্ভবত বিষয়টা এসে বলেছি যে ত্রিপুরাকে করিডোর করেছে, এর মধ্যে বলার মানে এখানে না করার কোনো বিষয় নেই। যেহেতু আমাদের বেশিরভাগ যে অংশ বাংলাদেশের সাথে আমাদের বর্ডার এরিয়া, এবং ত্রিপুরাকে করিডোর করে আসাম হয়ে মিজোরাম হয়ে এবং আসে এটা মায়ানমার থেকে সমস্ত ড্রাগ, আর আমাদের এখান থেকে গাঁজাগুলো যায়, সেই গাঁজাগুলো যায় উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন হিন্দি বলে। এটা অস্বীকার করার উপায় নেই, কিন্তু আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি এগুলো কীভাবে নেশামুক্তি ত্রিপুরা, আমরা বারবার বলছি, সেই দিশায় আমরা কাজ করছি। এবং আমাদের মাননীয় গৃহমন্ত্রী বারবার বলেছে যে রুথলেসলি, এই ওয়ার্ডটা উনি বারবার বলেছে, যারা এর মধ্যে যুক্ত তাদের এগেইনস্টে কারবাই করার জন্য। একটা স্কুলের সামনে কোনো দোকানে যদি দেখা যায় এই ড্রাগস বিক্রি হচ্ছে, শুধু ওকে ধরলে হবে না, এটা ধরতে ধরতে কোথায় মূল সেই দিকে আমরা যাচ্ছি। আমরা এসআইটি করেছি এবং সেই বিষয়ে বর্ডার বিএসএফ ওনারাও সেই দিকে ওখানে আছেন, আমাদের ত্রিপুরা পুলিশও সেই দিকে ব্যবস্থা নিচ্ছে। এবং বিভিন্ন পত্রিকা আপনারা রোজই দেখেন কত মানে এই ড্রাগস ধরা পড়ছে এবং ডিস্ট্রাকশনও হচ্ছে। এখানে আমাদের মাননীয় বিধায়ক উনি প্রশ্ন করেছিলেন যে এই ধরা হয় কিন্তু ডিস্ট্রাকশন। আমি নিজে কয়েকবার গেছি ওখানে, প্রতি একটা টাইমলি ওখানে সিস্টেম আছে, বছরে এতবার যেতে হয়। তো সেটা বুজ্জমনগর একটা জায়গা আছে, সেখানে গিয়ে ডিস্ট্রাকশনও হচ্ছে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে, যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই একদিন হবে। এটা আমরা যে বলছি যে ড্রাগ ফ্রি ত্রিপুরা, সেটা নিশ্চয়ই হবে। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এখানে যে সাবজেক্টটা বলা হয়েছে এই পত্রিকা, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন এটার সঙ্গে আমি যেটা দিয়েছিলাম রেফারেন্স, যেটা মিল নেই। এখানে বলা হয়েছে যে বেআইনি অনুপ্রবেশকারী সম্পর্কে গত 3 বছরে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে রাজ্যে, এবং এখনও সিপাহীজলা ডিস্ট্রিক্টে 100 কিলোমিটার বর্ডার এলাকা, এটার ভিতরে 60 কিলোমিটার এখনও ফেন্সিং কাঁটাতারের বেড়া এখনো হয়নি। এবং যেটা এখানে আরও আছে, আমরা জানি যে বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের পাকড়াও করার জন্য এখানে মোবাইল টাস্ক ফোর্স বা MPF ছিল। বর্তমানে এটা কাজ করছে কিনা সেটা বিষয়টা আমি জানতে চাই। এবং সিপাহীজলার জেলায় যে 60 কিলোমিটার আন্তর্জাতিক যে বর্ডারটা এখনো কাঁটাতারের বেড়া দেওয়া হয়নি, সেটা কেন দেওয়া হয়নি, কি কারণে দেওয়া হয়নি? সমস্ত ত্রিপুরাকে কাঁটাতারের বেড়ার করা হয়েছে, কিন্তু শুধু ওই 7 কিলোমিটার কেন এখনো করা হয়নি সেটা আমি একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হলো, এখানে পত্রিকায় স্পষ্টভাবে লেখা হয়েছে কিছু বিএসএফ এবং কিছু দালালের মাধ্যমে
ওই যারা অনুপ্রবেশকারী ত্রিপুরায় আছে এবং এখানে আমাদের বিভিন্ন রেল লাইন, বাস এবং বিমানে করে ত্রিপুরা থেকে ভারতের বিভিন্ন অংশ তারা ছড়িয়ে পড়ছে। তো সুতরাং এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে মানে দেখার দরকার। এবং আমি বলবো যে এই হারে যদি 900, এখানে স্পষ্ট লেখা আছে 925% হারে অনুপ্রবেশ বেড়েছে। হ্যাঁ, 925%, এটা গত 3 বছর 925% হারে এখানে অনুপ্রবেশ করেছে বলেছে। সুতরাং বিষয়টা গুরুত্ব সহকারে দেখার দরকার এবং আমি মনে করি বিষয়টা খুব শীঘ্রই মানে একটা জরুরি একটা ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মনে করি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে বাংলাদেশের সাথে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে সীমানার দৈর্ঘ্য প্রায় 856 কিলোমিটার, 856 কিলোমিটার। তো এখানে প্রায় 50 কিলোমিটার যে বর্ডার এরিয়া আছে সেটা সম্ভব হচ্ছে না। তার কারণটা কি? কারণটা হচ্ছে এই সীমানার মধ্যে নদী, উপত্যকা, নালা ইত্যাদি থাকায় এবং সামান্য কিছু জায়গায় বাংলাদেশের যে বর্ডার গার্ডের আপত্তি, তাই সব প্রায় ওরা আপত্তি করে। ইন্টারন্যাশনাল বিষয় এগুলো আমরা কেন্দ্রীয় সরকারের প্রচুর এনেছি। তো এই কাঁটাতারের যে দেওয়া যায়নি এইসব কারণে কিন্তু অনুপ্রবেশ হয়, অস্বীকার করার কোনো উপায় নেই। এবং রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিরোধ করতে রাজ্যের, আমি যেটা বললাম, আমাদের এলাকায় মোট 18 ব্যাটালিয়ন বিএসএফ মোতায়েন আছে। রাজ্য পুলিশও রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অবৈধ কাজ প্রতিরোধ করতে বিএসএফের সাথে সক্রিয় সমন্বয় সাধন করে আছে। রাজ্য পুলিশ বিএসএফের সাথে রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যৌথ পেট্রোলিং, তথ্য আদান প্রদান এবং যৌথভাবে কর্তব্য পালনের মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ রোধে কাজ করছে। আপনি যেটা বলেছেন মাননীয় বিধায়ক, বিগত 1 জানুয়ারি 2021 থেকে 10 জুলাই 2023 পর্যন্ত ইন্ডিয়া পাসপোর্ট অ্যাক্ট অনুযায়ী যে সংখ্যক মামলা নথিভুক্ত হয়েছে, অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গা গ্রেপ্তার হয়েছে এবং মামলা প্রসিকিউশন রিপোর্ট এরকম 2021-এ মামলার সংখ্যা 4 এবং প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 41 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 52 জন। 2022-এ মামলার সংখ্যা হচ্ছে 4 এবং এই প্রসিকিউশন রিপোর্টের সংখ্যা 61 এবং অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে 123। 2023 অর্থাৎ 10 জুলাই পর্যন্ত 27টা মামলা হয়েছে এবং 18 জনের বিরুদ্ধে প্রসিকিউশন হয়েছে এবং 60 জন 60 গ্রেপ্তার হয়েছে। তো মোট মামলার সংখ্যা হচ্ছে 35 এবং প্রসিকিউশনের সংখ্যা হচ্ছে 120 এবং 235 জন গ্রেপ্তার হয়েছে। তো সেইভাবে আমাদের we are very much careful about that and we are in that direction we are coming. স্যার, আমার আরেকটা পয়েন্ট অফ ক্লারিফিকেশন, আমি যেটা বলেছিলাম MTF মোবাইল টাস্ক ফোর্স যাদেরকে করার জন্য আগে ছিল, এটা বর্তমানে কাজ করছে কিনা ওই মোবাইল টাস্ক ফোর্সটা, এবং ওই যারা বর্ডার এলাকাতে কোনো চেক পোস্ট ওই যা বেআইনি অনুপ্রবেশকারীদের চেক করার জন্য, তাদের আইডেন্টিফাই করার জন্য চেক পোস্ট করা হবে কিনা? মোবাইল টাস্ক ফোর্সের তো এখনো চলছে, এরকম না এটা বন্ধ আছে। ওরা তো নিয়মিত রিপোর্টও পাঠাচ্ছে আমাদের কাছে, এর মধ্যে তো কোনো অসুবিধে নেই। তো বাকি যে কাজগুলো আমি যেটা বললাম যে বর্ডারের যেসব জায়গায় সমস্যা হচ্ছে, এর মধ্যে NBCC has taken up border fencing work for this balance stretch about 6.67 কিলোমিটার কাজ করছে ওরা। তো অনেকগুলো দেখে দেখে বাংলাদেশের সাথে কথা বলে বলে আস্তে আস্তে এইরকম না স্টপ হয়ে আছে। আমরাও চাইছি এটা বন্ধ হোক। অনেক জায়গার মধ্যে 0 পয়েন্ট দেওয়া যাচ্ছে না। এই দিকে যদি আমরা দেই তাহলে অর্ধেকটা দেখা যায় ঘর বাংলাদেশে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর দিয়ে আপনার ফেন্সিং দিতে হবে এমন একটা অবস্থা। তো এইগুলো আস্তে আস্তে অনেক জায়গায় হয়ে গেছে, একটু খালি বাকি, সেটাও সম্পন্ন হবে। বারবার আমি দিল্লিতে যখন যাই আমি কথা বলি বিষয়গুলো দেখার জন্য। কলিং অ্যাটেনশন তো আছে 5টা, এখন তো একটাও আছে।
কি করা মাননীয় বিরোধী দল হ্যাঁ কলিং অ্যাটেনশন 500 কাট করে দেবো সবাই রাজি হবে কিনা আমি জানি না। সবাই রাজি করলে লে হতে পারে, সবাই রাজি কিনা যার আছে তারা বুঝেনি। কি বলছেন যে সরকার পক্ষের অনেক মাননীয় বিধায়করা জিজ্ঞেস সরকার অন দিকে আছে চারটার একটা সিন্স ইট ইজ এটা বাড়ি ঘরের মধ্যেই হচ্ছে, এটা তো লে করাই লে করা ওই তো যারা প্রশ্নকর্তা আছেন তাহলে জিজ্ঞেস করি এখানে আছে শ্যামল বাবু আপনার আছে তো, আপনি কি বলেন? এসটিজি তো কথা হয়েছে, চলবো নি লে করলে চলবো নি। আমি একটা কথা শুধু বলে দিই, 1 মিনিট না এর আগে তো আছে রতন বাবু, এর আগে তো কল্যাণী সাহারায়ের আছে, মহোদয়ের আছে, এরপরে আছে তাইলে এক কাজ করেন পিনাকি দাস চৌধুরী। আমাদের যে চারটা আছে চারজনের চারটা সিএম নোট করে নেবে। আচ্ছা আর উনি বলছে একটা বলবে সাকসেস, তারপরে উনি দেখে নোট করে রাখবে সাকসেস, আর বাকিটা লে হয়ে যাবে। তাহলে শুধু নোট করে শুধু সামল ওটা বলে নেবেন, বললে আপনার তো মানে ইয়ে মাননীয় সদস্য কল্যাণী ম্যাডাম, হ্যাঁ কইলেন আপনি কি বলবেন? ওনার একটা আছে, ফরমালি আছে তো আমি বললাম, এই জন্য তো বলছি একটা করে দিন আর একটু সময় বাড়িয়ে নিন। আচ্ছা মাননীয় অপোজিশন লিডার মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সময় একটু বাড়াতে হচ্ছে, 1টা বেজে গেছে তো সময়টা বাড়াতে হচ্ছে, একটু অনুমতি দিলে আপনার দুজনেই আমরা বাড়িয়ে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ তাহলে আগে 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 ম্যাডাম আপনি বলুন, এরপর শাহলু বলবেন। আপনার কোনটা? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার রেফারেন্স পিরিয়ডের আমার রেফারেন্সটি হলো সরি কলিং অ্যাটেনশন। রাজ্যে ফরমালিনযুক্ত বিষাক্ত মাছ বিক্রয় বন্ধে দপ্তরের নিরবচ্ছিন্ন নজরদারি সহ অভিযুক্তদের বিরুদ্ধে এই বিষয়ে আইনানুগ কঠোরতম পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে। ট্র্যাডিশনাল তো আর কি, এটা বন্ধই তো। আচ্ছা না, বিষয়টা হচ্ছে যে ফরমালি আজকে আমরা প্রত্যেকেই আমরা জানি যে আমাদের রাজ্যে মাছের যে চাহিদা, সরকারি তথ্য অনুযায়ী মাছের চাহিদা হলো 1,11,714 মেট্রিক টন। রাজ্যে মাছ উৎপাদিত হয় 82,084 মেট্রিক টন। মাছের এই ঘাটতি পূরণ করার জন্য আমরা বহির্রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকেও, আমরা অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কেরালা এবং বাংলাদেশ থেকেও আমরা মাছ সরকারিভাবে আমদানি করা হয়। কিন্তু দেখা গেছে এই মাছগুলি, যেহেতু মাছ অত্যন্ত সহজে পচনশীল, এটা মাছকে ফরমালিন দিয়ে সংরক্ষিত করা হয়। অনেক সময় অ্যামোনিয়াযুক্ত জলে বরফ করে, সেই বরফ দিয়ে প্রিজার্ভ করে মাছগুলিকে আনা হয়। এবং আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিজেও একজন ডাক্তার, আমিও একজন সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যে ফরমালিন হলো ফর্মালডিহাইড থেকে তৈরি একটা রাসায়নিক উপাদান। এটা কালারলেস এবং এটা সাধারণত আমরা কি দেখি যে মৃতদেহকে মর্চুয়ারিতে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করার জন্য ফরমালিন ব্যবহার করা হয়। দ্য ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার এবং a part of World Health Organization has concluded that formaldehyde is carcinogenic to human. এবং ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের মতে পরিবেশেও প্রাকৃতিক উপায়ে ফর্মালডিহাইড তৈরি হয়, এটাতে এক্সপোজ হলে পরে ক্যান্সার হয়। বিশেষত আমাদের মূল কথা হচ্ছে এই সমস্ত ব্যাপারে, হ্যাঁ সেটাই, এটা অসাধু ব্যবসায়ীরা যারা লাভালাভের জন্য বাইরের রাজ্য থেকে এবং বাংলাদেশ থেকে যে মাছগুলি আমদানি করা হয়, সেগুলি যে ফরমালিন দিয়ে বা অ্যামোনিয়াযুক্ত বরফে, সেটা বন্ধে দপ্তর কঠোর পদক্ষেপ নেওয়া এবং কিভাবে নেবেন এবং প্রতিনিয়ত যাতে নজরদারি রাখা যায়। এখানে ফুড মিনিস্টার আছেন, ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই মিনিস্টার আছেন, ফিশারি আছেন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, প্রত্যেকেই রিলেটেড এটার মধ্যে। এবং এই রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমাদের রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেও ডাক্তার,
তিনি জানেন ফরমালিন কতটা বিষাক্ত। ঠিক আছে, এখন বুঝে গেছি আপনার মূল বক্তব্যটা বুঝে গেছি। স্ট্রিক্ট শেপ নেওয়া এবং জনগণও যাতে এটা অবহিত করা হয়, জনগণও যাতে দেখতে পায় যে এই দপ্তরগুলি নিয়মিত নজরদারি রাখছে মানুষকে সেফ রাখার জন্য। ঠিক, নমস্কার। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। আচ্ছা, ওকে, তাহলে পিনাকিও একই ব্যাপার, পিনাকিও একই ব্যাপার। ফায়ার ব্রিগেড কল্যাণপুরে মেরামত করা হবে কিনা? মাননীয় অধ্যক্ষ সাহেব, আমার যে বিষয়টা কল্যাণপুর ফায়ার স্টেশনে জরাজীর্ণ অবস্থা সংস্কারের বিষয়। ঠিক আছে, হ্যাঁ মেরামত, ঠিক আছে। এবং মেরামতি বিষয়টা কেন আনা হলো আমি বলি, খুব বেশি দিন হয়নি, 2012 সালের 19 তারিখ তৎকালীন সময় বামফ্রন্টের সময় সেই ফায়ার স্টেশনটা করা হয়। এই 9, 10, 11 বছরের মধ্যে যে একটা মানে কি বলবো, ওই যে উন্নয়নের কি স্বর্ণযুগ ত্রিপুরাতে এসেছিল, যারা আমাদেরকে প্রতিনিয়ত 24 ঘন্টা সেই ফ্লাড বলুন, সেই অগ্নিসংযোগ বলুন, অ্যাক্সিডেন্ট বলুন, ফায়ারম্যানরা আমাদেরকে রক্ষা করে। তো তাদের যে স্টেশনটা কোয়ার্টার তো নেই, থাকার ব্যবস্থাও নেই, এমন একটা অবস্থা তৈরি করে 2012 সালের 19 তারিখ আজকে এটা জল মানে রান্নার ব্যবস্থা নেই, জল ছাদ ছুঁয়ে বড় বড় ফাটল দিয়ে এই একটা অবস্থা তৈরি করে রয়েছে। তাদেরকে যাতে সেই ব্যবস্থা, কেন বললাম, এটা প্রত্যেকটা জায়গায় আজকে বলতে দ্বিধা নেই, আমি বলছি মানুষ বাধা দিয়েছিল সেই ফায়ার যখন উদ্বোধনের সময়, কিন্তু তারপরেও বলার মানুষের সাহস ছিল, সেই জায়গায় উদ্বোধন হয়েছে। আমি আরেকটা কথার সঙ্গে যুক্ত করে বলছি সাক্ষী হিসাবে, আজকে আমাদের অপোজিশন লিডার উমেশ বাবু তখন সময় বিধায়ক ছিলেন, বিধানসভা উত্থাপন করেছিলেন আমার বাড়ির সামনে বিদ্যালয়, একটু কইতেছি রতিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, উনি ভিজিট করেছিলেন, বিধানসভায় তুলেছিলেন, বাধা দেওয়া হয়েছিল উদ্বোধন। আজকে স্কুল কখন যে খসে পড়বে, কার যে সেই সন্তানেরই মানে বিপদগ্রস্ত অবস্থায় নৌকার মতো হয়ে গেছে এই বিট অবস্থা উন্নয়নের যারা স্বর্ণরাজ্য তৈরি করেছিল। তার জন্য আমার মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সকলের প্রিয়, এবং উনার নজর আসলেই সেগুলি তড়িৎ গতিতে হাত দেয়। আমি বলবো সেখানে কোয়ার্টার এবং সেই ফায়ার স্টেশনটা যাতে সঠিক তৈরি করে দেওয়া হয় এবং তারা যাতে থাকতে পারে, কারণ তাদেরকে থাকার সুব্যবস্থা দিলেই তো আমরা পরিষেবাটা সঠিকভাবে পাবো। ঠিক। নমস্কার, ধন্যবাদ। কোন সালে তৈরি হয়েছিল? কোন সালে তৈরি হয়েছিল পিনাকি বাবু? তা তো অনেক দিন টিকলো, বলেন কে? আরে এটাই তো যথেষ্ট। বলুন। আমার নেক্সট কলিং অ্যাটেনশন অনারেবল স্পিকার স্যার, সেটাও রাজ্যের স্বার্থে। প্রাকৃতিক দুর্যোগ তথা বিপর্যয় মোকাবেলার লক্ষ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের একটি ব্যাটালিয়নকে ত্রিপুরা রাজ্যে স্থায়ীভাবে প্রেরণের জন্য ত্রিপুরা সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্য সিসমিক জোন 5-এ রয়েছে। আমরা প্রায়শই অনুভব করি যে ভূমিকম্প হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক বিপর্যয় মোকাবেলার জন্য গঠিত একটি বিশেষ বাহিনী। এটি ভারতীয় সশস্ত্র বাহিনী এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত হয়। অনেক কিছু বলার ছিল, কিন্তু যাই হোক, যেহেতু আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে এনডিআরএফ তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে সরকার, এবং বিভিন্ন সময় আমরা দেখেছি গুজরাটের বন্যা হোক, ভারত মহাসাগরের সুনামি হোক, উড়িষ্যার সুপার সাইক্লোন হোক, কিংবা 2014 সালে জম্মু কাশ্মীরে যে প্রবল বন্যা হয়েছিল, সেখানে এনডিআরএফ গিয়ে যেভাবে তৎপরতার সঙ্গে হিউম্যান লাইফসকে রেস্কিউ করেছে, যেভাবে খাদ্য সামগ্রী পাঠিয়েছে, কৈলাসহরের ফ্লাড, হ্যাঁ, তো আমরা দেখেছি যে এনডিআরএফ এমনভাবে প্রশিক্ষিত একটি ফোর্স, তারা মানা করতে পারে দ্রুততার সঙ্গে। কিন্তু আমাদের রাজ্যে স্থায়ীভাবে 16টি রাজ্যে রয়েছে, 16টি ফোর্স বিভিন্ন রাজ্যে কাজ করছে, কিন্তু আমাদের রাজ্যে এনডিআরএফ এর পার্মানেন্ট কোনো বাহিনী নেই। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরে যিনি মন্ত্রী, ওনার কাছে আমার নিবেদন থাকবে যে ত্রিপুরা রাজ্যে একটি ব্যাটালিয়নকে স্থায়ীভাবে প্রেরণ করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যেন
প্রস্তাব। ধন্যবাদ। কুমারঘাট মহকুমা শাসক ভগবান বাবু। মাননীয় স্পিকার স্যার, দরকার ঠিকই, এটা আমার কলিং অ্যাটেনশনের মূল বিষয়টি হচ্ছে কুমারঘাট মহকুমা শাসকের কার্যালয় ভবন নির্মাণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে। বর্তমানে যে কুমারঘাট মহকুমা শাসকের যে অফিসটা রয়েছে, এটা পর্যটন দপ্তরের এক সময় একটা লজ তৈরি করা হয়েছিল বহু পুরানো। 2012 সালে কুমারঘাট মহকুমা অফিস বা মহকুমা ঘোষণা হয় এবং ওই সময়ে এই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সেই লজটিকে পর্যটন দপ্তরের সেই ঘরটাতেই অফিস তৈরি করা হয়। আজও ঠিক নাও, মানে অফিসটি ওই লজের মধ্যে আছে। 2011-12-তে কুমারঘাট শিব মন্দির সংলগ্ন 6 একর জমি মহকুমার শাসক অফিসের জন্য তার অ্যালটমেন্ট করা হয়েছে। তার রেকর্ড আমার কাছে আছে। কিন্তু এই দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ার পরেও আজ অব্দি সেই মহকুমার শাসক অফিস নির্মাণ হয়নি। আমার বক্তব্য এটাই, গত 2018 সালে যখন ভয়ঙ্কর ফ্লাড হয়েছিল, সেই সময়ে ফ্লাডে প্রায় এই বিল্ডিংয়ে অর্ধেক জল হয়ে গিয়েছিল এবং প্রয়োজনীয় অনেক নথিপত্র সেদিন ধ্বংস হয়ে গিয়েছিল। আজও সেগুলো খুঁজে পাওয়ার মতো আর কোনো সুযোগ নেই। অতএব আমার মাননীয় মুখ্যমন্ত্রী তথা দপ্তরের মন্ত্রী, ওনার কাছে আমার বিনম্রভাবে নিবেদন থাকবে, যদি কুমারঘাট মহকুমার শাসকের অফিসটা দ্রুততার সঙ্গে নির্মাণ করা যায়, তাহলে কুমারঘাটের এই মহকুমার প্রত্যেকটা মানুষ উপকৃত হবেন এবং তার জন্য জমি অধিগ্রহণ অলরেডি করা আছে। আমি এর পূর্বেও দুবার চিঠি দিয়েছিলাম, কিন্তু আজকে আমি এই বিধানসভাতে আমি আবারও আমার সেই নিবেদন রাখছি অফিস ঘরটি তৈরি করার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, এবার শ্যামল বাবু এবং ইসলামউদ্দিন সাহেব একসঙ্গে এনেছেন। বলুন, এসটিজিটি ক্লারিফিকেশনটা বলে দিই। কালকে তো বলছিলেন আমাদের হলো যে এসটিজিটির এই যে মামলার কথা বলেছেন, এখন এটাকে একটু দ্রুত করা আর তাদের ইন্টারভিউটা বহাল রাখা 1 নম্বর। 2 নম্বর হলো যে ছাত্র শিক্ষকের যে অনুপাত আছে রাজ্যে থেকে অনুপাত আছে, যে অনুপাত আছে সেই অনুপাতে যে কোটা খালি আছে, সেই খালি জায়গাটা নতুন করে এই জিটিদের নেওয়ার জন্য কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে, সেটাই হলো আমাদের ক্লারিফিকেশন। এটাই আমরা মানে করতেছি, তাদেরকে যাতে নেওয়া হয়, যেহেতু খালি আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এসটিজিটির ব্যাপারে যারা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা যেন ক্যান্সেল না হচ্ছে। ঠিক আছে, ক্যান্সেল না হয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, I have noted all the points raised by our respective honorable MLAs on notices of calling attention, namely Srimati Kalyani Rai, MLA serial number 1, Sri Pinaki Das Chaudhary, MLA serial number 2, again Srimati Kalyani Rai, MLA serial number 3, Bhavan Chandra Das, MLA, then Sri Shamal Chakraborty and Islamuddin, MLA, serial number 5 and 6. Therefore, as per decision, I hereby lay all the calling attention motion here. Thank you. এই সভা বেলা 2:40 বেজে 40